সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, অ্যাক্টিভ প্যাসিভ হবে, সিম্পলটা কমপ্লেক্স হবে। যেমন একটা উদাহরণ হচ্ছে ফর ফান শি কেম হিয়ার, ঘুরে বলবে শি কেম হিয়ার ফর ফান, মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপরে আছে শি হ্যাজ এ কার, শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, এটা তো সিম্পল বাক্য, শি সাবজেক্ট, ভার্ব হলো হ্যাজ, কার হলো অবজেক্ট। কার সম্বন্ধে একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ কোনটা? এক্সপেন্সিভ। এটা দিয়ে একটা বাক্য বানাবো আমরা। তখন বাক্যটা কেমন হবে? শি হ্যাজ আ কার, ওই কারের আগে যে অ্যাডজেক্টিভ ওটা দিয়ে একটা বাক্য বানাই দেবো, হুইচ ইজ এক্সপেন্সিভ। তখন দুইটা বাক্য হবে। আর সেই কাজটা করবে, সিম্পলকে কমপ্লেক্স করবে সে। তারপরে আর একটা কাজ করে, সেটা হলো চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করে দেয়। যেমন কম্পিট থাকলে কম্পিটিশন হতে পারে, অ্যাচিভ থাকলে অ্যাচিভমেন্ট হতে পারে, অ্যাচিভেবল কে অ্যাচিভিং লেখা যায়, রেগুলারলি কে অন এ রেগুলার বেসিস লিখতে পারে, সায়েন্টিফিক লিখে ইন আ সায়েন্টিফিক ওয়ে লিখতে পারে, এবল অ্যাবিলিটি, এনেবল এনেবলিং, এই ধরনের শব্দ ইউজ করবে সে। সিনোনিম থাকে কখনো গেট গেইন, স্টিয়ার ক্লিয়ার অফ, অ্যাভয়েড, শান, অ্যাভয়েড, ইনফরমেশন, ডিটেল, এই শব্দগুলো কখনো কখনো থাকে। যেমন ইম্প্যাক্টের জায়গায় ইফেক্ট থাকবে, ইনফ্লুয়েন্স থাকবে, প্রবলেমের জায়গায় ডিফিকাল্টি, ইস্যু, অবস্টাকলস, এই শব্দগুলো ইউজ হয়। হুম, হুম, হুম। তারপরে অনলি জায়গায় সোললি, এক্সক্লুসিভলি, অ্যালোন বা ইউনিক, এই শব্দগুলো ইউজ হতে পারে। অ্যাকাউন্টের জায়গায় ডেসক্রিপশন শব্দটা ইউজ হতে পারে। পাবলিশ, পাবলিশের জায়গায় রাইট, টেক, টাউন, নো টাউন, জট টাউন, এগুলো ইউজ হতে পারে। হ্যাপেনের জায়গায় লিখতে পারে টেক প্লেস। রিজিউম রেকর্ডিং করে দিলাম আমি। বিসমিল্লাহ। আমার ভিডিও মাঝে মাঝে দেখবেন। এই হচ্ছে আমরা এখন যে প্রশ্নগুলোর উত্তর করব, সেগুলো হচ্ছে লিস্ট অফ হেডিংস। লিস্ট অফ হেডিংস এটা হচ্ছে প্যাসেজ 3, এন্ড প্যাসেজ 3 ক্যান বি প্রিটি ডিফিকাল্ট, ডিফিকাল্ট হতে পারে, রাইট? অনেকগুলো প্রশ্ন আছে। আর অ্যাকচুয়ালি লিস্ট অফ হেডিংস প্রশ্নগুলো মোরলেস ইজি। কি অর্থে ইজি আমি আপনাকে বলে দিই। লিস্ট অফ হেডিংস প্রশ্নে চিরচরিত কিছু নিয়ম হলো, প্রথম 2 লাইনের উত্তর থাকে বা লাস্টের 2 লাইনের উত্তর থাকে। কখনো কখনো প্রথম 2 লাইন পরে উত্তর না পাইলে, লাস্টের 2 লাইন পরে উত্তর না পাইলে টুইস্টার, মানে বাট, ইয়েট, হাউএভার, ইটসেট্রা এরপর উত্তর থাকে। কখনো প্রশ্নের উত্তর টোন দিয়ে পাওয়া যায়, পজিটিভ কথা বলতো না নেগেটিভ কথা বললো, ইনক্রিজিং না ডিক্রিজিং, এটাকে বলে টোন। এই টোন দিয়ে কখনো কখনো উত্তর পাওয়া যায়। আর আপনি সবসময় ধরে নেবেন আইএলটিএস মানে হলো প্যারাফ্রেজিং। আর প্যারাফ্রেজিং কে আপনাকে আমি প্রতিদিন বলি। প্যারাফ্রেজিং এর একটা আমি শুধুমাত্র হেডিং গুলো বলে দিচ্ছি আপনাকে। ধরেন প্যাসেজে থাকবে অ্যাক্টিভ, প্রশ্নে থাকবে প্যাসিভ, ওরকম অ্যাক্টিভ প্যাসিভ হয়, এটাকে বলে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করা, প্যারাফ্রেজিং। 2 নম্বর যে ব্যাপারটা থাকে সেটা হলো আপনার এই যে চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, মানে ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ হয়ে যায়। রেগুলারলি কে অন আ রেগুলার বেসিসে লিখবে, এটা কমন একটা ব্যাপার। সিনোনিম থাকে গেট কে গেইন লিখে, পিকচার্স কে ইমেজ লিখতে পারে। তাহলে আপনি পিকচার্স যেখানে পান, ইমেজ যেখানে পান, তার মানে ওইখানে মিল থাকে, ওইখানে উত্তর থাকতে পারে। এরপরে আপনার নেগেটিভ প্যারাফ্রেজিং হয় বা ইনভার্স হয়, সেটা হলো উইদাউট ডিফিকাল্টিকে ইজিলি লেখা যায়, এই কাজটা সে করে। শি লাভস চ্যালেঞ্জেস, অথচ গ্যাপ ফিলিং বানাইলো এরকম, শি ইজ নট অ্যাফ্রেড অফ, কি বলবো উত্তরটা আপনি জানেন, চ্যালেঞ্জেস। এন্ট্রান্স ইজ কমপ্লিটলি ফ্রি, ঢোকাটা পুরোপুরি ফ্রি, এটাকে বলবে নো পেমেন্ট ইজ রিকোয়ার্ড। আর লিস্ট অফ হেডিংস প্রশ্ন উত্তর করার জন্য আমরা আমরা লিজের কাছে চলে যাই, দেখি লিজের পরামর্শ কি। হাউ আই গট 9 ইন আইএলটিএস, দেখি আইএলটিএস রিডিং, রিডিং এসে 9 কিভাবে পাইলো তার পরামর্শটা আমরা একটু জেনে নিই। ওকে, পরামর্শটা হচ্ছে ফর প্যারাগ্রাফ হেডিং কোয়েশ্চেন্স, হেডিং কোয়েশ্চেন্স হলে অনলি রিড দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ, এই কাজটা আমরা করব। সবারই এটা মুখস্থ প্যারাগ্রাফ হেডিং কোয়েশ্চেনে। রিড এটা হচ্ছে ইনস্ট্রাকশন, ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে ইনস্ট্রাকশন। ফার্স্ট অ্যান্ড লাস্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ,
প্রতিটা প্যারাগ্রাফের প্রথম বাক্য আর শেষের বাক্যটা, তাহলে আমরা পেয়ে যাব। A synonym or related keyword should be there. সিনোনিম দেওয়া থাকবে বা সিনোনিমের মতো একটা ওয়ার্ড দেওয়া থাকবে, মানে হলো প্যারাফ্রেজিং করা থাকবে। যেখানে থাকবে, যে প্যারাগ্রাফে থাকবে, ওটি আপনার উত্তর। পরে আরেকটা ইনস্ট্রাকশন আছে, I sometimes to be on the safe side for some questions read the second sentence as well. কখনো কখনো 2 নম্বর বাক্যটাও সে পড়ে নিত। এসে সে 9 পাইছে। আবার দেখি আমরা কথাগুলো বুঝে নেই। ফর প্যারাগ্রাফ হেডিং কোয়েশ্চেন্স, ফর হলো প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে এই পুরো লাইনটা শুরু হয়েছে। তোমার জন্য ইংরেজি হলো ফর ইউ, প্রশ্নের জন্য ইংরেজি হলো ফর কোয়েশ্চেন্স। এন্ড কি ধরনের প্রশ্ন? প্যারাগ্রাফ হেডিং কোয়েশ্চেন্স। ফর দিয়ে শুরু হওয়ার কারণে এই অংশটার নাম হলো প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এরপরে কি বসছে? একটা কমা। প্রিপোজিশনাল ফ্রেজের পরে কমা বসে, এটা একটা গ্রামার। তাহলে আপনিও যদি বসান কখনো, যেমন 1971 সালে, ইন 1971, একথা লেখার পরে একটা কমা দিবেন রাইটিং করার সময়। অনলি রিড দ্য ফার্স্ট এন্ড লাস্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে একটা ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশনটা কি আমরা দেখি। ইনস্ট্রাকশন হচ্ছে রিড, এটা ভার্ব, ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে এটা ইম্পারেটিভ বাক্য, এটা একটা ইনস্ট্রাকশন। ইম্পারেটিভ বাক্য, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ফার্স্ট সেন্টেন্স পড়বো, লাস্ট সেন্টেন্স পড়বো অফ ইচ প্যারাগ্রাফ। প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম আর শেষের বাক্যটা পড়লে আমরা উত্তর পাবো। সিনোনিম বা রিলেটেড কিওয়ার্ড দেওয়া থাকবে, শুড বি দেয়ার। আসলেই কিন্তু তাই, সিনোনিম দেওয়া থাকবে বা রিলেটেড কিওয়ার্ড দেওয়া থাকবে, ওতে আপনার উত্তর হয়ে যাবে। পরের বাক্যটাতে, I also sometimes to be on the safe side for some questions read the second sentence as well. আচ্ছা, এই প্রশ্নটার একটু জটিল স্ট্রাকচার ইউজ করা আছে। এখানে আই সাবজেক্ট, বলতে পারেন আয়ের ভার্ব কোনটা? বলেন তো আপনারা, আয়ের ভার্ব কোনটা? আই 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 আই। আপনাদেরকে সুযোগ দিই, আয়ের ভার্ব কোনটা বলার সুযোগ দিই, বলেন তো আয়ের ভার্বটা কোনটা? যে কোনো একজন বললেই হবে, আয়ের ভার্বটা কোনটা? রিড স্যার। রিড 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 রিড। তাহলে এখন দেখেন আপনি, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বিশাল একটা অংশ জড়িত। আই রিড, আই রিড দ্য সেকেন্ড সেন্টেন্স অ্যাজ ওয়েল। বাক্যের ইংলিশ করবেন আপনি কিভাবে? সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি রেখে, আই রিড দ্য সেকেন্ড সেন্টেন্স অ্যাজ ওয়েল। তাহলে মাঝখানের এই কথাগুলো কই থেকে আসলো? আমি 2 নম্বর বাক্যটা পড়ি, কেন পড়ি? এটা আই রিড দ্য সেকেন্ড সেন্টেন্স অ্যাজ ওয়েল, তারপরে পারপাসটা বসানো যাইতো, টু বি এখানে বসানো যাইতো চাইলে। এই যে অংশটা, টু বি অন দ্য সেফ সাইড ফর সাম কোয়েশ্চেন্স, কিছু কিছু প্রশ্ন শিওর হওয়ার জন্য আমি কখনো কখনো 2 নম্বর সেন্টেন্সটাও পড়ি। আবার বাক্যটা আপনারা বুঝাই। সাবজেক্ট হলো আই, বাক্যের ভার্ব হলো রিড, মিনিং করার জন্য আই আর রিড। তাহলে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে তো অনেক কথা চলে আসছে। এটা আপনি কিভাবে লিখবেন, কিভাবে শিখবেন? আপনাকে আমি একটা বাক্য করে দিচ্ছি, আপনি যাতে এরকম বাক্য লিখতে পারেন তার জন্য। এরকম বাক্যটা, আই sometimes, SOMETIMES, sometimes come here to learn new things. আপনি লিখবেন এই বাক্যটাকে, খাতাতে লিখবেন, নিউ থিংস, THINGS, থিংস, ফুল স্টপ। I sometimes come here to learn new things. এখন আমি এখানে নতুন নতুন জিনিস শিখতে আসি। কথা হলো ভাই আর বোনেরা, বাক্যের সাবজেক্ট আছে, বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, এই বাক্যের ভার্ব হলো কাম। আমি এখানে আসি, আসার পেছনে একটা পারপাস আছে। পারপাসটা কোন শব্দ দিয়ে বোঝানো হলো? টু লার্ন নিউ থিংস, এটা হলো পারপাস। আমি এখানে আসি নতুন জিনিস শিখতে। খেয়াল করবেন বাক্যটা, পারপাসটা কই দেওয়া আছে? প্রথমে দেওয়া না শেষে দেওয়া? কই দেওয়া আছে বলেন? পারপাসটা শেষে দেওয়া আছে। আচ্ছা, লেখার মজাটা হচ্ছে এরকম, সে কি করে জানেন? উনি বাক্যটা পারপাসটা যদি বেশি ইম্পর্টেন্ট মনে করে, তখন এটা ফার্স্টে বসাই দেবে। টু এরকম করে লিখবে, টু লার্ন নিউ থিংস, এটা কিন্তু পারপাস। টু লার্ন নিউ থিংস, বলেন তো এটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে না প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। এরপর কমা বসাবো, কমার পরে সে এই কাজটা করবে। I sometimes come here,
তাহলে এই বাক্যটা এইভাবে লেখা যায়, পরে ফুল স্টপ। আই সামটাইমস কাম হিয়ার। একটা ওয়েতে আপনাকে আমি বাক্য সেম মিনিং বা দুইটা ভাবে লেখা যায়। এবার 3 নম্বর ওয়েতে আপনারা বাক্যটা লিখে দেখছি। 3 নম্বর ওয়েতে সে যে কাজটা করবে সেটা হলো আই সামটাইমস, এই যে এরপরে পারপাসটা বসাই দেবে, মেন ভার্বের আগে পারপাস ফ্রেজটা বসাই দিল। আই সামটাইমস টু বি অন দা I sometimes control Z মিস হয়ে গেল, to learn new things. I sometimes এরপরে বসাই দেবে সে। I sometimes to learn new things come here. এটাও একটা ভ্যালিড অ্যাপ্রোচ। এভাবে কেন বাক্য লিখে? বাক্যটা এভাবে লেখা হচ্ছে ফ্লেক্সিবিলিটি শো করার জন্য। উদ্দেশ্যটা হচ্ছে আপনি ওয়াইড রেঞ্জ অফ বাক্য লিখতে জানেন। 3টা বাক্য আপনি লিখলেন, এবার আমি আপনাকে একটা বাক্য দিই, আপনি ওই বাক্যটাকে এরকম করে লেখার চেষ্টা করেন, 3টা বাক্যকে 3 ভাবে। যেমন she tries very hard to move to Canada. সে কানাডাতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে। এখন আমাদের দরকার হলো বাক্যের সাবজেক্ট খুঁজে বের করা। she সাবজেক্ট দিয়ে শুরু হলো, সাবজেক্টের পরে আছে ভার্ব, ট্রাইস এটা ভার্ব, ভেরি হার্ড অনেক চেষ্টা করে। এই চেষ্টা করার পেছনে একটা পারপাস আছে, পারপাসটা কোনটা? টু মুভ, মুভ করা, সে মুভ করতে চায়, এইটা হচ্ছে তার পারপাস, সে কানাডাতে মুভ করতে চায়। আমরা কি করব? এটা 1 নম্বর ওয়ে ছিল বাক্যটা লেখা, আমরা এটা 2 নম্বর ওয়েটাতে লিখবো। এখন প্রথমে পারপাসটা বসাই দেব, আমরা ফার্স্টে পারপাস ফ্রেজটা বসাই দেব। তো চলেন ফার্স্টে পারপাস ফ্রেজটা বসাই দিই, কপি, টু মুভ টু কানাডা। এখন শুরু করলাম কি দিয়ে বলেন? প্রিপজিশন দিয়ে, এই জন্য একটা কমা বসাবো। প্রিপজিশন দিয়ে, প্রিপজিশন যুক্ত কথাটা শেষ হওয়ার পর একটা কমা, এরপরে আমরা সাবজেক্ট বসাবো। she tries very hard, এটা একটা, তারপর ফুল স্টপ গেল একটা। আবার এই কাজটাও করতে পারে সে, সাবজেক্ট হচ্ছে she, ট্রাইস হলো ভার্ব, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে পারপাস ফ্রেজটা বসাই দিতে পারে। এটা লেখার একটা অ্যাপ্রোচ, বুঝছেন নাকি? she tries very hard, she সাবজেক্ট, ভার্ব কোনটা বলেন তো? ট্রাইস, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কি বসাই দেবে? পারপাস ফ্রেজটা বসাই দিল, এটা বসাই দেবে। She, to move to Canada, tries very hard. It's a valid approach too. Okay? অনেক সময় প্রয়োজন নাই। কোনটাতে? হ্যাঁ, I sometimes, এখানে ওটা ভুলে আছে। I sometimes to learn new things come here. এমনি পড়ে গেছে। তো এভাবে আপনি চাইলে বাক্যটা লিখতে পারবেন। এখানে এই ভদ্রলোক সে কাজটা করছে। I also sometimes to be on the same side for some questions, read the second sentence as well. তার সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট হচ্ছে I, বাক্যের ভার্ব হলো read, এর মাঝখানে উনি পারপাসটা বসাই দিছে। ওনার পারপাসটা হচ্ছে টু বি অন দ্য সেম সাইড, তারপর আরো কিছু শব্দ এড করে দিল, ফর সাম কোয়েশ্চেন্স, এই কাজটা অ্যাড করে দিছে। আচ্ছা, আমরা আমাদের মূল ব্যাপারটার ভিতরে ফিরে আসি। প্রশ্নের উত্তর করার জন্য আমরা প্রথম লাইনটা পড়বো, শেষের লাইনটা পড়বো, আমরা উত্তর পেয়ে যাব। এবার আমরা আমাদের প্রশ্নগুলো দেখি, ইনস্ট্রাকশন গুলো একটু শুনি। বললো, you should spend about 20 minutes on questions 27 to 40, which are based on reading passage 3 on pages 89 and 90. Questions 27 to 33. Reading passage 3 has 7 paragraphs. এর নাকি 7টা প্যারাগ্রাফ আছে, এ থেকে জি পর্যন্ত, তাই না? ওকে, ইট হ্যাজ 7 প্যারাগ্রাফস। 7 প্যারাগ্রাফসটা কি কি? এ থেকে জি। ওকে, আচ্ছা, ভালো কথা। তারপরে চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। খেয়াল করেন, এটা
reading passage 3 has 7 paragraphs. এটা normal font এ, but choose the correct heading for each paragraph from the list of headings below. এটা কিন্তু normal font এ না, এটা italic। খেয়াল করছেন ব্যাপারটা? ইনস্ট্রাকশন গুলো তারা ইটালিকে দেয়, আর যেটা বেশি ইম্পর্টেন্ট ওটা ব্লক করে দেয়, মানে পি মোটা করে দেয়, ব্লক করে দেয়। এই যেখানে দেখেন এ আর জি, ওটা কিন্তু অন্য অন্য ওয়ার্ড গুলো, লেটার গুলো থেকে একটু বেশি মোটা। চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। এই বাক্যটা একটা ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন বাক্যগুলো ভার্ব দিয়ে শুরু হয়। সবাই ইনস্ট্রাকশন বাক্য কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হবে। এটা একটা ইনস্ট্রাকশন, এটা শুরু হচ্ছে ভার্ব দিয়ে। চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। ইনস্ট্রাকশন তাই ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইনস্ট্রাকশন ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইনস্ট্রাকশন ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমাদের কাজ হচ্ছে ইনস্ট্রাকশন ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে আপনার কাজ হলো এই বাক্যটার পাশে এটা লেখা, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্বের নিচে দাগ দেন একটা, চুজ, দাগ দিয়ে লেখেন এটা ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ বাক্য। আমার কাজ হলো ইম্পারেটিভ বাক্যকে যে আমি অ্যাসার্টিভ বাক্য বানাইতে জানি তা শিখে নেব। তার জন্য কি করব? এই চুজের আগে ইউ শুড বসায় দেব, তাহলে হয়ে গেল। ইউ শুড, ইউ শুড চুজ, CORRECT, কারেক্ট, ব্লা 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 ইত্যাদি। হ্যাঁ, তাহলে হয়ে গেল তোমার বাক্যটা। ইউ শুড চুজ দ্য কারেক্ট হেডিং। আমাদেরকে একটা হেডিং বাছাই করতে হবে ফর ইচ প্যারাগ্রাফ, প্রতিটা প্যারাগ্রাফের জন্য, ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। লিস্ট অফ হেডিংস আছে এখানে, এখান থেকে আমাকে বাছাই করতে হবে প্রতিটা প্যারাগ্রাফের জন্য একটা সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হেডিংটা বাছাই করতে হবে। আরেকটা ইনস্ট্রাকশন আছে, রাইট দ্য কারেক্ট নাম্বার 1 থেকে 8 in boxes 27 to 33 on your answer sheet. আচ্ছা, এখানে আপনার ইনস্ট্রাকশন হলো রাইট, লিখতে বলছেন। লিখতে বলছেন নাম্বার, নাম্বারগুলো 1 থেকে 8। তাহলে আপনার উত্তরে 1 থেকে 8 যে কোনো একটা লিখবো। এটা কিরকম হবে ভাই? এটা হবে এরকম, আমি আপনাকে দেখাচ্ছি। এই ধরেন এটা হলো গিয়ে কেমব্রিজ 15। আমরা তো রিডিং করতেছি, এটা তো লিসনিং। একটা ওএমআর শিট দেবে আপনারে, ওএমআর শিটের এক পাশে থাকবে লিসনিং আর ওই পাশে থাকবে রিডিং। রিডিং এ আমরা এখন প্রশ্নের উত্তর করব 27 থেকে শুরু করে। দেখেন এখানে ঘর আছে 40টা, দেখেন 40টা ঘর আছে, 27 নম্বর ঘর। আমার ইনস্ট্রাকশনটা আবার আমি একটু বুঝি। রাইট দ্য কারেক্ট নাম্বার 1 থেকে 8 ইন বক্সেস 27 to 33। বক্স 27 থেকে 33, তাহলে বক্স দেখি আমরা। দেখেন 27 নম্বরটা একটা বক্সের মতো, একটা রেক্ট্যাঙ্গেল, 33 বক্সের মতো। এই 27 আর 33 এর ঘরে আমরা উত্তর লিখবো হচ্ছে, কোনগুলো লিখবো? 1 থেকে রোমান সংখ্যায় 8। পুরো লাইনটা আমার লেখার প্রয়োজন নাই, আমাকে লিখতে হচ্ছে রোমান সংখ্যাগুলো। ধরেন প্যারাগ্রাফ এ, এই যে অপর পাশে আছে প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ এর উত্তর যদি কোন একটা কারণে হয় 8, রোমান সংখ্যায় 8, আমরা প্রপোজাল টু চেঞ্জ দ্য ওয়ে দ্য বোর্ড অপারেটস এটা লিখতে পারবো না, আমাদেরকে ইনস্ট্রাকশনে লিখতে বলছে 8। তাহলে আমরা 33 নম্বরের এই যে আপনার 27 নম্বরের ঘরে আমরা এখন 8 লিখে দেবো, পেন্সিল দিয়ে লিখবো আমরা, তাহলেই হলো। এই হচ্ছে কাজ। আমরা কিছু ইনস্ট্রাকশন জেনে নিলাম ফার্স্টে। এবার আরো কিছু ব্যাপার আমাদেরকে জানা দরকার আছে। প্যারাগ্রাফ হেডিং কোয়েশ্চেন্স আর ডিফিকাল্ট। আইএলটিএস সব থেকে সহজ প্রশ্ন হলো গ্যাপ ফিলিং। প্যারাগ্রাফ হেডিং কোয়েশ্চেন্স কখনো ডিফিকাল্ট হতে পারে। কেন ডিফিকাল্ট বলে দিচ্ছি। বিকজ দি আনসার্স আর নট ইন অর্ডার ইন দ্য প্যাসেজ। আনসার গুলো নট ইন order ইন দ্য প্যাসেজ, প্যাসেজে অর্ডার অনুযায়ী থাকে না। এর মানে কি? প্যারাগ্রাফ এ তার জন্য হেডিং এ এরকম না, প্যারাগ্রাফ বি তার জন্য হেডিং বি তা না। দেখা গেল প্যারাগ্রাফ এ বাট তার জন্য হেডিং হচ্ছে একদম লাস্টেরটা 8 বা 5, রোমান সংখ্যায় 5। এর জন্য এটা কঠিন। Because the answers are not in order in the passage and because some of the headings may be similar, কিছু কিছু জিনিস আবার দেখতে সিমিলারও হতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, এখন আমরা আমাদের যে কাজ সে কাজগুলো করব। ফর প্যাসেজ 3 কিছু আলাদা টেকনিক আছে, এই টেকনিকগুলো আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি না।
আমাদের কাজ হলো মোটামুটি প্যারাগ্রাফ এ পড়া। এখন এখানে কটা কোশ্চেন আছে আমরা দেখি। কোশ্চেন আছে 3, 4, 5, 6, 7। অপশন একটা বেশি আছে, 8। একটা বেশি আছে, খুব বেশি বেশি নাই, একটা মাত্র বেশি। সাইমনের পরামর্শ হচ্ছে সবচেয়ে ইজিটা দিয়ে শুরু করেন। এখন ইজি কোনটা সেটা আরবিট্রারি, আমার কাছে একরকম ইজি, আপনার কাছে একরকম ইজি, বাট আমাদের তো জেনারেল আন্ডারস্ট্যান্ডিংটা জানা আছে। আমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং কি? উত্তর আমরা কই পাবো বলেন? প্রথম 2 লাইন, লাস্টের 2 লাইন। আপনি এটা লিখে নেন। এই ধরনের প্রশ্নের উত্তর হবে, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফার্স্ট 2 লাইন্স অর লাস্ট 2 লাইন্স। এটা লিখেন, ফার্স্ট 2 লাইন্স লিখবেন ফার্স্টে। ফার্স্ট 2 লাইন্স উত্তর না পাইলে লাস্ট 2 লাইন্সে, না পাইলে টুইস্টার। টুইস্টার মানে হলো বাট, ইয়েট, হাউএভার, এটসেট্রা। এগুলোর পরে পাবো কখনো কখনো আমরা উত্তর। যদি আমরা টুইস্টার দিয়েও না পাই, এর সংখ্যা খুবই কম হবে। 7টা আছে, একটাই আমরা হয়তো পাবো না প্রথম 2 লাইনে বা লাস্টের 2 লাইনে, একটা হইতে পারে পাবো না, একটা প্রশ্ন কঠিন করে দেয়, বাকি 6টাই সহজ থাকে। যদি তাও না পাই তাহলে টোন বুঝবো, টোন। আপনি আমাকে বলতে পারেন টোন কি? টোন হলো সে তার এই কথাটার মিনিংটা কি, এটা পজিটিভ না নেগেটিভ, ইনক্রিজিং অর ডিক্রিজিং, রাইজিং অর ফলিং, দ্যাটস কল্ড টোন। এই টোন দেখে আমরা উত্তর করতে পারবো। আবার আপনাকে লিজের ওয়েবসাইট থেকে দেখাই, রিড দ্য ফার্স্ট লাস্ট সেন্টেন্স অফ হিজ প্যারাগ্রাফ। ফার্স্ট আর লাস্ট এটা পড়লেই হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা দেখি। এখন আমরা প্যারাগ্রাফ এতে চলে যাব, শুধু হেডিংটা পড়বো। ইউকে কোম্পানিজ নিড মোর এফেক্টিভ বোর্ডস অফ ডিরেক্টরস। ইউকে কোম্পানিজ নিড মোর এফেক্টিভ বোর্ডস অফ ডিরেক্টরস। প্রত্যেকটা বাক্যের মিনিং আপনাকে বুঝতে হবে। এই বাক্যের সাবজেক্ট কোনটা বলেন তো? ইউকে না কোম্পানিজ, কোনটা সাবজেক্ট? কোম্পানিজ এর নিচে আপনি দাগ দিবেন, দাগ দিয়ে লিখবেন এটা সাবজেক্ট। তাহলে বাক্য হইতে হলে ভার্ব লাগবে। এই বাক্যের ভার্ব হলো নিড, এটা ভার্ব। ইউকেটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল। সাবজেক্টের আগে, সাবজেক্ট মানে হলো নাউন, নাউনের আগে যে বসে তার নাম অ্যাডজেক্টিভ। তাহলে ইউকেটা এখানে অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হলো, ইউকে। UK companies need more effective boards of directors. মিনিং করতে হলে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি রেখে পড়বেন। কোম্পানিজ নিড, কোম্পানির লাগবে। মোর এফেক্টিভ বোর্ডস অফ ডিরেক্টর, আরো বেশি এফেক্টিভ বোর্ডস অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর মানে হলো কোম্পানির বড় বড় কর্তা ব্যক্তি। ওদেরকে আরো কম ইফেক্টিভ হইতে হবে না বেশি ইফেক্টিভ হইতে হবে? উত্তর কি বলেন সবার? মোর, বেশি এফেক্টিভ হইতে হবে। এটা আমরা পড়ে নেব। পড়ার পরে আমরা প্রথম 2 লাইন পড়বো। 2 লাইন পড়ে যদি উত্তর না পাই, আমরা লাস্টের 2 লাইন পড়বো। দেখি আমরা প্রথম লাইনটা নর্মাল স্পিডে পড়বো, ফাস্টেও না স্লো না। মজার ব্যাপার হচ্ছে অনেক সময় এই সবগুলো প্রশ্নের মধ্যে তারা প্রথম প্রশ্নটা কঠিন করে, ডস খাওয়াই দেয়, এ নম্বরটা কঠিন করে ফেলে, বুঝছেন? বাকি সবগুলো সহজ করে দেয়, বুঝছেন? ওকে, এগুলো ওরা করে, ইচ্ছা করে করে, কারণ আপনি যাতে একটু নার্ভাস হয়ে যান। এগুলো অনেক জায়গাতেই পাবেন। After a number of serious failures of governance, তারপরে ব্র্যাকেট দিয়ে এই গভর্নেন্সের মিনিংটা বলে দিছে, দ্যাট ইজ how they are managed at the highest level. Companies in Britain as well as elsewhere should consider radical changes to their directors' roles. আচ্ছা, আমি আপনাকে একটু সহজ করে দেই। এটার উত্তরটা একটু দূরে পাবো আমরা। আমি একটু সহজ, ফাস্ট আগাচ্ছি আপনার এই প্রশ্নটার জন্য। It is clear that the role of a board director today is not an easy one. Following the 2008 financial meltdown, 2008 globally একটা অর্থনৈতিক ক্রাইসিস হয়, which resulted in a deeper and more prolonged period of economic downturn than anyone expected. The search for explanations in the many postmortems of the crisis has meant blame has been spread far and wide. Blame has been spread far and wide. আচ্ছা, এবার আমরা দেখি following the 2008 financial meltdown. Financial meltdown মানে অর্থনৈতিক ধস। আমাকে বলেন, is it a positive thing or a negative thing? Is it a solution or a problem? ভাইয়া প্রবলেম। Problem, ভালো কথা। It's a negative thing, it's a problem. নেগেটিভ। ভালো, very good.
2008-এ ফাইন্যান্সিয়াল মেলডাউন হইলো। তারপরে কি হলো দেখি, the search for the explanation in this many postmortems of the crisis has meant blame has been spread far and wide. Blame মানে দোষ, has been spread দেওয়া হইলো far and wide। এটা আমি আপনার জন্য লিখে রাখছি এক জায়গাতে, blame has been spread far and wide। হ্যাঁ, blame has been spread far and wide। ওকে, এখন ওই বাক্যটা আমি একটু আপনার কম বুঝাই, তারপর আপনি ব্লেমের নিচে দাগ দিয়ে লেখেন এটা সাবজেক্ট। এ বাক্যের ভার্বের নিচে দাগ has been spread far and wide, এটা একটা নতুন শব্দ মনে হচ্ছে। চলো আমরা এটার মিনিটা জেনে নেব। blame has been spread, blame has been spread far and wide। far and wide একটা নতুন শব্দ পাইলাম, আমরা এটা মিনিটা জেনে নেই। far and wide, FAR, far and wide, WIDE, far and wide। far and wide, far and wide মানে হচ্ছে everywhere। Okay, everywhere, blame has been spread far and wide, far and wide, everywhere। far and wide মানে হলো everywhere। আচ্ছা, blame মানে হলো দোষ, responsible, এর নিচে আপনার responsibility, responsibility has been spread, responsibility ছড়িয়ে গেল কোথায়, একটা দুইটা জায়গাতে না সবখানে? উত্তর হচ্ছে far and wide মানে আপনি নিচে দাগ দিয়ে লিখবেন everywhere। blame has been spread everywhere। পরের লাইনটা আমরা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। governments, regulators, central banks, auditors have all been in the frame। ভালো কথা, আপনার তো বই আছে, আপনি সাবজেক্ট গুলো খুঁজেন, বাক্যের সাবজেক্ট কোনটা বলেন। কয়টা সাবজেক্ট এখানে? গভর্নমেন্টস, রেগুলেটরস, সেন্ট্রাল ব্যাংকস, অডিটর্স, এগুলো হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি একটা না অনেকগুলা? প্লুরাল সাবজেক্ট, এই জন্য সেখানে হ্যাভ ইউজ করছে, হ্যাভ অল বিন ইন দ্য ফ্রেম। আচ্ছা, এই ইন দ্য ফ্রেম এর মিনিংটা আমি আপনার জন্য করে দিচ্ছি, এই লাইনটা আমি লিখে রাখছি আপনার জন্য। Government, regulators, central banks and auditors have all been in the frame। এবার in the frame একটা ফ্রেজ, be in the frame এনেছে ডাক্তার। এখন আমরা কি করব, be in the frame মানে হলো দোষী হওয়া, blamed। be in the frame মানে হচ্ছে be responsible for, দোষী হওয়া, guilty, be in the frame। আচ্ছা, এবার the government, regulator, central banks, auditors, এটা তো সাবজেক্ট। governments, regulators, central banks, auditors have all been in the frame এর জায়গায় আমরা এখন কি লিখতে পারি তাহলে বলেন? কোন শব্দটা যেতে পারি? in the frame এর জায়গায় কোনটা বসানো যায় বলেন? blamed। তাহলে আপনি এক কাজ করেন, আপনার বইয়ে in the frame এর নিচে দাগ দিয়ে লেখেন blamed। been blamed এটা অ্যাক্টিভ না প্যাসিভ? been blamed, এই যেখানে দেখেন আপনি, হ্যাঁ, been blamed যদি লেখা হয় কোন জিনিস, been blamed এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ, বাক্যটা হলো প্যাসিভ। আচ্ছা, তাহলে সরকার দোষ দেয় না সরকার দোষী? গভর্নমেন্টস, সরকার দোষ দেয় না সরকার দোষী? প্যাসিভ হলে দোষী। আচ্ছা, হ্যাভ অল বিন ব্লেম, সবাই দোষী। কে দোষী? সাবজেক্ট গুলো আমরা দেখি, গভর্নমেন্টস, রেগুলেটর, সেন্ট্রাল ব্যাংকস, অডিটর্স, এই সবাই তো সাবজেক্ট। সবার নিচে দাগ দেন, সাবজেক্ট মানে আলসের ভাষায় নাউন, এরা প্রত্যেকেই নাউন। হ্যাভ অল বিন ব্লেম, সবাই দোষী। আচ্ছা, ভালো কথা। এবার আচ্ছা, একটা কোম্পানিতে কিছু ইন্টারনাল লোক থাকে, কিছু এক্সটার্নাল লোক থাকে। গভর্নমেন্টস, রেগুলেটর, সেন্ট্রাল ব্যাংকস, অডিটর্স, বলেন তো এরা ইনসাইড দ্য অর্গানাইজেশন আর আউটসাইড দ্য অর্গানাইজেশন? বলেন কোনটা, ইনসাইড আর আউটসাইড? গভর্নমেন্ট, রেগুলেটরস, সেন্ট্রাল ব্যাংকস, অডিটর্স, এরা কি ইনসাইড দি অর্গানাইজেশন আর আউটসাইড দি অর্গানাইজেশন? কোনটা বলেন তো? আউটসাইড। এরা ইন্টারনাল বডিজ অর এক্সটার্নাল বডিজ? হোয়াট ইজ দেয়ার আইডেন্টিটি? তারা কি ইন্টারনাল বডি না এক্সটার্নাল বডিজ? বলেন। এক্সটার্নাল বডিজ, এক্সটার্নাল। আচ্ছা, গভর্নমেন্ট, রেগুলেটর, সেন্ট্রাল ব্যাংকস আর অডিটর্স, আর সবখানে ব্লেম দেওয়া, এর মানে কি ব্লেমটা একজন দুইজনের ঘাড়ে নাকি অনেকের ঘাড়ে? বলেন ওকে। অনেকের ঘাড়ে। এই অনেকগুলো কি ইন্টারনাল না এক্সটার্নাল আগে বলেন? এক্সটার্নাল। এক্সটার্নাল। ব্যাস, আমাদের এখন কাজ হলো
এই লাইনটা পড়ার পরে শুধু এই প্রশ্নটাই কঠিন ছিল, তাই আমি চেরি পিক করে আপনাকে উত্তরের কাছে নিয়ে গেছি, বাট বাকি প্রশ্নগুলো খুব ইজি, সবগুলা পড়বো, লিস্ট অফ হেডিংস এর সবগুলা পড়বো, পড়ে আমি দেখব কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। দেখি প্রত্যেকটা পরে আমি ওইখানে কিওয়ার্ডের নিচে দাগ দেবো গভর্নমেন্ট রেগুলেটরস অল বিন ব্লেমড, এটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডের নিচে দাগ দেওয়া, কারণ কিওয়ার্ডের নিচে দাগ দিলে আপনার জন্য বারে বারে পেজ উল্টিয়ে আবার দেখা সহজ হয়। অল বিন ইন দ্য ফ্রেম, দোষ দেওয়া হয়েছে গভর্নমেন্টস, রেগুলেটরস, সেন্ট্রাল ব্যাংকস, অডিটরস, অনেকগুলা, ফার এন্ড ওয়াইড মানে সবখানে, মানে ম্যানি, গভর্নমেন্ট, রেগুলেটর, সেন্ট্রাল ব্যাংকস, অডিটরস, এগুলো তো ম্যানি বুঝায়। আচ্ছা তাহলে এবার আমরা সবগুলো পড়ি, দেখি কোনটা যায়। disputes over financial arrangements, টাকা পয়সা, regarding senior managers, না পাই নাই আমরা। the impact on companies of being subjected to close examination, তাও পাই নাই আমরা। the possible need for fundamental change in every area of business, না। many external bodies being held responsible for problems, হতে পারে সেটা। the falling number of board members with brought enough experiences, তাও না। arrears that not all directors take part in solving major problems, তাও তো মনে হচ্ছে না। boards not looking far enough ahead, তাও না। a proposal to change the way the board operates, it's not that too। বলেন আপনারা মনে হয় সবাই উত্তরটা পারছেন, বলেন কোনটা উত্তর, কোনটা উত্তর বলেন। 4 নম্বরটা, মানে এক্সটার্নাল বডিজ বিং হেল্ড রেসপন্সিবল ফর প্রবলেমস। আচ্ছা বলেন তো এটা কি কোনো বাক্য, এটা কি বাক্য আকারে আছে? ভাইয়া এটা তো বাক্য আগে বলেন আকারেই এটা আছে বাক্য না, কিনা, এটা কি বাক্য কিনা আগে বলেন সেটা। মানে যদি বাক্য external হয়, bodies। বাক্য হইতে হলে কি কি লাগবে, রিয়া বলেন, বাক্য হইতে হলে কি কি লাগবে? সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। আচ্ছা এখানে সাবজেক্ট Subject কোনটা, লাগবে, verb সাবজেক্ট কোনটা, লাগবে, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা আগে বলেন। মানে external স্যার এখানে এক্সটার্নাল bodies। বডিজ হচ্ছে স্যার ভাইয়া সাবজেক্ট। এক্সটার্নাল বডিজ হলো external সাবজেক্ট, bodies। এর ভার্ব Verb কোনটা, ভার্ব কোনটা বলেন। Help, help। না বিং হলো না, হলো না, হলো না। আচ্ছা আই বিং কোনো বাক্য হয়, শি বিং কোনো বাক্য হয়, হেল্ড হলো না ভাই। Responsible, sir. না রে ভাই, একে রেসপন্সিবল তো অ্যাডজেক্টিভ, রেসপন্সিবল এর নিচে দাগ তাহলে দেন, প্রবলেমস দেখেন অ্যাডজেক্টিভ, প্রবলেমস ওই বেটা Responsible for, sir. Die, প্রবলেমস die. কোনোদিন ও ভার্ব সরি Responsible হয়, for. সরি ভাইয়া প্রিপোজিশন আগে সাবজেক্ট না। সাবজেক্ট তো এটা, হ্যাঁ। এখন এটার ভার্ব আছে কিনা বাক্যের মধ্যে কোনো? ভাইয়া help verb কেন না? Responsible for. আচ্ছা এটা মামুন পারবা বলো, বাক্য হয়েছে এটা, মামুন পারবা বাক্য হয়েছে বলো তো। রেসপন্সিবল ফর দায়ী রেসপন্সিবল কোনটা স্যার? এই যে 4 নম্বর, এটা বাক্য আছে, এটা বাক্য আকারে আছে। সাখোয়া তো পারবেন, সাখোয়া না। পারবেন। স্যার ফ্রেজ এটা ফ্রেজ, ওকে, এটা ফ্রেজ, এটা কোনো বাক্য না, ইটস নট আ সেন্টেন্স, এর মধ্যে ভার্ব নাই। আচ্ছা বিং কোনো ভার্ব না, মেইন ফর্ম না, আমরা ওয়াজ দিলে ওয়্যার দিলে হইতো, বডিজ জায়গায় ওয়্যার দিলে হইতো, আর দিলে হইতো, আর হেল্ড রেসপন্সিবল, এটা সে বাক্য বানায় নাই, এটা ফ্রেজ আকারে লিখছে। সো আপনি বাক্য বানাইতে হলে কি করবেন, এখানে একটা ভার্ব বানাবেন, বিংকে কি বানাই দিবেন, আর হেল্ড রেসপন্সিবল ফর দ্য প্রবলেম। 1 নম্বরটা অনেক কঠিন ছিল, ওকে, আমরা এবার 2 নম্বরটাতে যাই। আর এটা এমনি তো ওকে, many external bodies are being দোষী বলো, being held being, আচ্ছা তোমার প্রশ্নের উত্তর করে দেই, বলো ভাই এটা অ্যাক্টিভ না প্যাসিভ, being held, পৃথিবীতে সকল প্যাসিভের একটাই নিয়ম, to be plus v3, এখানে to be কোনটা, being, আর v3 কোনটা, এখানে held, তাহলে being held অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ সেন্সে আছে, আর আমাদের ওই বাক্যটাও কোন সেন্সে আছে, প্যাসিভ সেন্সে, being held responsible। Okay? Many external bodies have been responsible for the problems, এভাবে বাক্য বানানো যায়, have been responsible for the problem, এভাবে লেখা যায়। এবার আমরা সেকেন্ড প্রশ্নটাতে যাব। সেকেন্ড প্রশ্নটা মানে হলো প্যারাগ্রাফ বি পড়বো, প্যারাগ্রাফ বি দেখবো আমরা, প্যারাগ্রাফ বিটা দেখতে কেমন। আগেই বলছি বারবার আপনাকে লিজের কাছে নিয়ে যাই আমি। For paragraph heading questions only read the first and last sentence, শুধু প্রথম প্রশ্নটা ডস খাওয়ানোর জন্য মাঝখানে উত্তর দিছে, বাকি সবগুলা বি এর উত্তর প্রথম লাইনে, ওকে, সি এর উত্তর প্রথম 2 লাইনে, ডি এর উত্তর প্রথম লাইনে, বুঝছেন, ওকে, ই এর উত্তর প্রথম লাইনে, এফ এর উত্তর প্রথম লাইনে, মানে প্রথম ওয়ার্ডটা, বুঝছেন, ওকে, আর জি এর উত্তর শুধু লাস্টের লাইনে। শুধু প্রথমটাই উনি কঠিন করে দিছে ইচ্ছে করে, কারণ আমরা এই যে প্রুভেন কথাবার্তা লিজের ওয়েবসাইট থেকে দেখলাম, রিড দ্য ফার্স্ট and the last sentence of each paragraph.
তাহলে আমরা এখন তাই করব। চলো বি নম্বরটা, the knock-on effect of this scrutiny has been to make the governance of companies in general an issue of intense public debate and has significantly increased the pressure on and the responsibility of directors. একটা লাইনই পড়বো আমরা। বাক্যটা বেশ কঠিন, বাক্যটা বেশ বড়। বড় বাক্য হোক আর কঠিন বাক্যই হোক, আমি ঘাবড়ায় যাব না। আমার কাজ হলো এই বাক্যটাকে কি করা, বোঝা। আপু কি উপরে আসবেন? আপনি উপরে উপরে হয়ে বসেন, তুমি এখানে বসো। হ্যাঁ, আপু একটু বসতে দাও। ভাইয়া তুমি একটু সামনে আসো। ভাইয়া দেখেন চ্যাটটা আপনি এখানে বসে একটু কিছু দেখতে পান কিনা, বোর্ড লাগবে না তাইলেও, হচ্ছে না কেন? আচ্ছা, আমার রুমটা আমি নেক্সট মান্থ ওইখানে নিচ্ছি, তখন বড় হবে। আমি আসলে বাসায় যে পড়াবো সেই পরিবেশটা নাই। ওকে, হ্যাঁ। আচ্ছা, okay. তারপর আপনি চারটা নিয়ে আসেন, সামনে চারটা নিয়ে আসেন, চারটা। ব্যাস, ওকে, হ্যাঁ। তুমি এখানে বসো, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তোমার অ্যাক্সেস আছে তো না? একটু পিছনে যাও ভাই, তাহলে দেখতে পাবেন। ভালো। এখন আইএলস মানে হলো প্যারাফ্রেজিং। সবাই বলেন আইএলস মানে কি? আমাদের প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এ আমরা দেখব কি কি শব্দ থাকে। আইএলস মানে প্যারাফ্রেজিং, কথা শুনতে পারলেই হবে ভাই। প্যারাফ্রেজিং এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সিনোনিম। আচ্ছা, সিনোনিম যে থাকবে এটা কই পাইছি? খালামণি বলছে, এখানে দেখেন লিস্ট খালামণি। আর সিনোনিম বা রিলেটেড কিওয়ার্ড থাকবে। তো আমাদেরও কিছু সিনোনিম আপনাকে আমি বলি। যেমন ইম্প্যাক্ট। ইম্প্যাক্টে প্রশ্নে আছে ইম্প্যাক্ট, প্যাসেজে কি থাকবে? ইফেক্ট থাকবে বা ইনফ্লুয়েন্স থাকবে। এরকম কাজটা করবে সে, বুঝছেন? ওকে, তাহলে আমরা এখন প্রথম লাইনটা পড়ি। The knock-on effect of this scrutiny has been to make the governance of companies in general an issue of intense public debate and has significantly increased the pressure on and the responsibility of directors. পুরো বাক্যটা আমি আপনাকে বোঝাবো, বাট বোঝানোর আগেই আপনার উত্তরটা হয়ে যাবে, বুঝছেন? ওকে, এটাও একটা মজার একটা ব্যাপার। কারণ হলো প্রথম দুইটা শব্দ পড়লে আমাদের উত্তর হয়ে যায় অনেক সময়। আচ্ছা, দেখি আমাদের কি বললো। এই বাক্যটা এখানে লিখে দেওয়া আছে, বাক্যটা আপনি দেখেন। আপনার কাজ হলো প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ভার্বের নিচে দাগ দেওয়া, তাহলে আপনি বাক্যের মিনিংটা করতে পারবেন আর বাক্য এভাবে লিখতেও জানবেন আপনি। এই পুরো বাক্যের সাবজেক্ট হচ্ছে, কে বলেন তো সাবজেক্ট কোনটা? আপনাদের মধ্যে কেউ বলেন তো? পুল ভাই বলো তো সাবজেক্ট কোনটা? The knock-on effect of this scrutiny has been to make the governance in general an issue of intense public debate and has significantly increased the pressure on and the responsibility of directors. কোনটা সাবজেক্ট? আচ্ছা দেখেন ভাই, স্ক্রুটিনির আগে দা আছে, সবাই দায়ের নিচে দাগ দেন। দায়ের আগে অফ আছে, অফের নিচে বড় করে দাগ দেন, বুঝছেন? ওকে, অফকে কি বলে বলেন সবাই? অফ কোন পার্ট অফ স্পেস? প্রিপোজিশন। আর চোখ বন্ধ করে লেখার দরকার নাই, চোখ খুলে লেখেন। প্রিপোজিশনের পরে সাবজেক্ট হয় না, প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট না, সাবজেক্ট প্রিপোজিশনের আগেরটা। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো নাউন, সাবজেক্ট হলো নাউন। এখানে নাউন কোনটা? প্রিপোজিশনের আগে কোনটা? নাউনটা কোনটা সেটা বলেন। ওকে, নাউন কোনটা সেটা? ওকে, বাকি সাবজেক্ট হচ্ছে ইফেক্ট। ইফেক্ট 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 ইফেক্ট। আপনি বলতে পারেন স্যার ইফেক্টটা তো অনের পরে আছে। না, নক অন, নক অন ইফেক্ট এটা একটা ওয়ান ওয়ার্ড, কম্বাইন্ড ওয়ার্ড। নক অন ইফেক্ট আপনার মিনিং আমি লিখে দিচ্ছি আপনারা দ্বারা। নক অন ইফেক্ট, নক অন ইফেক্ট, নক অন ইফেক্ট। হ্যাঁ, নক অন ইফেক্ট ইজ আ সাবজেক্ট, ইজ আ ফ্রেজ। নক অন ইফেক্ট, নক অন ইফেক্ট মানে হচ্ছে সেকেন্ডারি ইনডিরেক্ট ইফেক্ট। ইটস আ ফ্রেজ, ওকে, নাউন ফ্রেজ। নক অন ইফেক্ট। এবার আপনি ইফেক্টের নিচে দাগ দেন, ইফেক্ট। নক অন ইফেক্ট পুরোটার নিচে আপনি দাগ দিতে পারেন, তাতেও কোনো প্রবলেম নাই। আর তারপরে কি হয়? নাউন হয়। নাউন কোনটা? ইফেক্ট। নক অন ইফেক্ট, নক অন ইফেক্ট, দ্য নক অন ইফেক্ট। আচ্ছা, নক অন ইফেক্ট। নক অন ইফেক্ট মানে হচ্ছে ইনডিরেক্ট ইফেক্ট, ইমিডিয়েট বাট ইনডিরেক্ট ইফেক্ট। এখন এটা তো সাবজেক্ট, ইনডিরেক্ট ইফেক্ট। এখানে ইফেক্টের নিচে দাগ দেন। যদি এখানে ইফেক্ট থাকে, প্রশ্নে প্রশ্নে কি থাকতে পারে বলেন? প্রশ্নে কোনটা থাকতে পারে বলেন? প্রশ্নে কোনটা থাকবে? দেখেন তো কোথাও ইম্প্যাক্ট আছে কিনা এখানে, বুঝছেন? ওকে, অতটুকু দেখলে উত্তর করা যায়, বুঝছেন? ওকে, অতটুকু দেখে আমার উত্তর করা যায়, ইম্প্যাক্ট। এবার আরো মিলিয়ে দেখি শিওর হওয়ার জন্য। দ্য নক অন ইফেক্ট, ইফেক্ট ও সাবজেক্ট। আমার উত্তর কিন্তু হয়ে গেছে, উত্তর আমাদের দুই। এবার আমি আপনার বাক্যটা বুঝাইয়া দিই। ইফেক্ট
এটা ভার্ব আছে, এর ভার্ব খুঁজবেন। ভার্ব আছে কোথায় দেখেন। এর ভার্ব অ্যাকচুয়ালি কয়টা, তাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বলেন তো এর ভার্ব কয়টা, সুযোগ দিই আমি। ভাগ করে ভার্ব গুলা পড়ে কয়টা। The knock-on effect of this scrutiny has been to make the governance in general and is দুইটা issue of স্যার intense public দুইটা debate. স্যার দুইটা স্যার, হ্যাঁ দুইটা, বাকের ভার্ব দুইটা। দুইটা ভার্ব কি কি বলেন তো? হ্যাজ বিন একটা আর হ্যাজ বিন ইনক্রিজ। আর একটা হ্যাজ increased. হ্যাঁ একটা হচ্ছে has increased। বা অসাধারণ, হ্যাজ পারছেন ইনক্রিজ আপনারা। Cool, okay, really cool, okay. আচ্ছা, একটা সাবজেক্টের দুইটা ভার্ব থাকতে পারে। has been একটা ভার্ব, আরেকটা ভার্ব হচ্ছে has increased, এটা একটা ভার্ব। একই সাবজেক্টের দুইটা ভার্ব, এটা কখন সম্ভব? যদি ভার্ব দুটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যুক্ত থাকে। সেই লিঙ্কিং ওয়ার্ড গুলো কি কি হতে পারে বলেন? and, or, but, as well as, তাই না? ওকে আদারওয়াইজ। এখানে নট অনলি বাট অলসো, তা দিয়ে হতে পারে। এখানে কোন শব্দ দিয়ে যুক্ত হয়েছে? কোনটা দিয়ে যুক্ত হয়েছে বলেন? ওকে and দিয়ে যুক্ত হয়েছে, গেল আমাদের। তাহলে knock on effect has been to make the governance in general an issue of intense public debate and has significantly increased the pressure on the responsibility of directors. এবার আপনাকে বেশ কিছু শব্দ বুঝাই আমি। ইফেক্টের সিনোনিম কোনটা বলেন? ইম্প্যাক্ট। স্ক্রুটিনি, স্ক্রুটিনি মানে কি? খুঁটিয়ে খুঁটিয়ে কোনো কিছু দেখা। এখানে ক্লোজ এক্সামিনেশন, পাশে টান দেন। আচ্ছা ওকে, স্ক্রুটিনির পাশে উপরে টান দিয়ে লিখবেন ক্লোজ এক্সামিনেশন, ক্লোজ এক্সামিনেশন। আচ্ছা, নক অন ইফেক্ট। আচ্ছা বলেন তো সাইক্লোনের ইফেক্ট ইংলিশ কি? সাইক্লোনের ইনডিরেক্ট ইফেক্ট, দ্য নক অন ইফেক্ট অফ সাইক্লোন। দ্য নক অন ইফেক্ট অফ, আমরা যদি বলি বন্যার ইফেক্ট, তাহলে দি ইফেক্ট অফ ফ্লাড। আচ্ছা, খরার ইফেক্ট, দি ইফেক্ট অফ ড্রাউট। তাহলে দ্য নক অন ইফেক্ট অফ দিস স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে কি? এমনি এমনি ছেড়ে দিল নাকি অনেক গবেষণা হইলো, ক্লোজ এক্সামিনেশন হয়েছে? স্ক্রুটিনি মানে বলেন ক্লোজ এক্সামিনেশন হয় নাই নাকি হয়েছে? কোনটা উত্তর? হয়েছে, হয়েছে ক্লোজ এক্সামিনেশন। তাহলে এবার দেখেন আপনি, আমাদের লিজে কি বলা আছে? সিনোনিম বা রিলেটেড ওয়ার্ড থাকলে আপনি উত্তর দিয়ে দিবেন। রিলেটেড ওয়ার্ড থাকলে উত্তর দিয়ে দিবেন। দেখুন তো এবার স্ক্রুটিনির কোন সিনোনিম ওয়ার্ড আছে কিনা এখানে? আছে কিনা স্ক্রুটিনির সিনোনিম? স্ক্রুটিনি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা আছে কোথাও? দুই নম্বরে আছে এটা? আছে, আছে, আছে। ইম্প্যাক্ট তো ইফেক্টের পরিবর্তে, আর স্ক্রুটিনির জায়গায় কোনটা দেওয়া আছে? ক্লোজ এক্সামিনেশন। ওকে, ভালো। আচ্ছা, এবার এই প্রভাবটা, যে প্রভাবটা পড়ছে কার উপরে? বাংলাদেশের উপরে না কোম্পানির উপরে? কোম্পানির উপরে। কোম্পানির সিএনএম হিসেবে সে অন্য শব্দ ইউজ করছে হয়তোবা। সেটা দেখি আমরা। বাক্যের মিনিংটা আপনার একটু বোঝানো দরকার ছিল আমার। আমি কি করব, সেকেন্ড বাক্যের মিনিংটা বুঝাই, মানে সেকেন্ড মিনিংটা বুঝাই। নক অন ইফেক্টের সেকেন্ড ভার্ব বলেন সবাই। হ্যাজ সিগনিফিক্যান্টলি ইনক্রিজ। ইনক্রিজ হলো ভার্ব। আচ্ছা, ইম্প্যাক্ট এর ফলে বেড়ে গেছে। ইনক্রিজ মানে কমে যাওয়া না বেড়ে যাওয়া? উত্তর বলেন বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া। আচ্ছা, বেড়ে গেছে কি, কি বেড়ে গেছে বলেন? বেড়ে গেল কোনটা? প্রেসার, 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 প্রেসার। প্রেসারের পরে অন আছে, অন হলো প্রিপজিশন, এর একটা অবজেক্ট আছে। অনের অবজেক্ট কোনটা বলেন? অনের অবজেক্ট কোনটা বলেন? অন হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবজেক্ট হয়। অনের অবজেক্ট কোনটা বলেন? ডিরেক্টরস। অনের অবজেক্ট কোনটা? ডিরেক্টরস। বাক্যটা অ্যাকচুয়ালি বড় করে লেখা। আপনাকে আমি শিখাই দিই, আপনি বাক্যটাকে কিভাবে লিখতে পারবেন এটাকে। বেড়ে গেছে, বুঝছেন? ওকে, বেড়ে গেছে। কি বেড়ে গেছে? বুঝছেন? ওকে, ইনক্রিজড বলেন। কি বেড়ে গেছে বলেন? দ্য প্রেশারস অন ডিরেক্টরস এন্ড দ্য রেসপন্সিবিলিটি অফ ডিরেক্টরস। তখন আর এই অফের পরে এটা কমার প্রয়োজন হয় না। বেড়ে গেছে কয়টা জিনিস? ডিরেক্টরদের কয়টা জিনিস বেড়ে গেছে বলেন? একটা তার প্রেশার বেড়ে গেছে, আরটা কি বেড়ে গেছে? এখন অন একটা প্রিপজিশন, ভিন্ন একটা প্রিপজিশন হলো অফ। ডিরেক্টর তো দুইবার আছে, ডিরেক্টরে একবার বসানো যায় কিভাবে? ওকে, এটা স্ট্রাকচারটা আমি আপনাকে করে দিচ্ছি, আপনি এরকম বাক্য একটা লিখবেন। ওকে, birth of another daughter, another son
has increased the pressure on the mother and the responsibility PONSIBILITY responsibility of the mother. Okay, দেখেন মডার্ন ইংলিশে অ্যান্ড্রয়ে কমা হয়, আপনিও কমা দিবেন। এখন এ বাক্যের সাবজেক্ট হচ্ছে বার্থ, লিখে নেবেন বার্থ অফ অ্যানাদার সন, আরেকটা ছেলে জন্ম নেওয়া মানে হলো বেড়ে গেল, এটা বাক্যের ভার্ব। কি বেড়ে গেল? প্রেশার বেড়ে গেছে। কার উপরে প্রেশার বেড়ে গেছে? মায়ের উপরে। আচ্ছা বেড়ে গেছে, আর কি বেড়ে গেছে? আর কোন জিনিসটা বেড়ে গেছে বলেন? দায়িত্ব বেড়ে গেছে। কার দায়িত্ব বেড়ে গেল? মায়ের দায়িত্ব। এখন দা মাদার তো দুইবার আছে, এই জন্য এই দা মাদার দুইবার না লিখে করা যায় এইভাবে, অন কমা রেসপন্সিবিলিটি, তারপরে আমরা বসাবো অফের পরে কমাটা শেষ করে বসাই দেবো মাদার। তখন মাদার একবার লেখা যায়, এটা লেখার একটা ওয়ে, একটা স্টাইল। আপনি এরকম করে উপরে দুটা বাক্যকে আপনি বাসায় ট্রাই করবেন, এরকম করে দুটা বাক্য লিখবেন। সেম আপনি বার্থ অফ অ্যানাদার সান আছে, আপনি ডটার লিখবেন, আপনি 2 sons লিখবেন, 3 sons লিখবেন, লিখে কটা বাক্য এরকম করে লিখবেন। তাহলে আপনার মাথায় এরকম স্ট্রাকচার ঢুকে যাবে। হুম is to make এখানে is দিয়ে পড়ো, is to make। আচ্ছা তারপরে my aim is to, লিখে দিচ্ছি তোমার, my aim is to go to Canada না, my aim is to go to Canada, বলো আমার এম হলো কানাডা যাওয়া। বলো কি বললাম? আমার এম বহুদিন যাবত কানাডা যাওয়া, বহুদিন যাবত কানাডা যাওয়া, অনেকদিন ধরে। এবার হ্যাজ বিন বসায় দাও, এই জায়গায় কি বসাই দিবা? দীর্ঘ সময় হওয়ার কারণে কি বসাই দেবো আমরা? has been to go to Canada, দীর্ঘ সময় বুঝাইতে, দীর্ঘ সময় বুঝাইতে তখন আমরা পারফেক্ট টেন্সে নিয়ে যাব, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। উপরটা has been, is করে দাও। The effect is to make the governance মানে শাসন, an issue of intense public debate. The effect is করে দাও। ওই 8 সালের পর থেকে এখনো হয়ে আসতেছে, এজন্য ইংলিশ কি বসাইছে? ইজ না বসায় কোনটা বসাইছে? has been। যেমন I am in Dhaka, I have been in Dhaka for several years। আবার বলি, I am in Dhaka, DHAKA ঢাকা, এটা পারফেক্ট বানাই দিই 7 বছর ধরে। সময় উল্লেখ করলে আইদার পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আই হ্যাভ বসাবো, হ্যাভ এর পরে তো এম বসানো যায় না, এম এর পাস্ট পার্টিসিপল কোনটা? বিন। I have been in Dhaka for 20 years, 2 decades is বলবে একটা। তাহলে এখানে এবাকের মিনিংটা হ্যাজ বিন এর জায়গায় ইজ ধরে করবা, তাই মিনিংটা চলে আসবে। এতদিন যাবত হয়ে আসতেছে, তাই তারা হ্যাজ বিন বসাইছে। The knock-on effect is to make, ওই বাক্যটা আমি পড়বো না, আমি পরের বাক্যটা পড়বো। পরের বাক্যটা মিনিং বুঝাই দিলাম। দায়িত্ব বেড়ে গেছে কার? বলানোকে। সরকারের দায়িত্ব বেড়ে গেছে নাকি ডিরেক্টরদের দায়িত্ব বেড়ে গেছে? কার দায়িত্ব? আর ডিরেক্টরের পরিবর্তে সে ইউজ করছে কোম্পানি, কারণ কোম্পানি মিন্স হোয়াট? ডিরেক্টরস। প্রেশারস অন, ইম্প্যাক্ট অন, প্রেশার অন, রাইট? প্রেশারটা কার বেড়ে গেছে? ডিরেক্টরস মিন্স হোয়াট? কোম্পানিজ। সো আমরা উত্তরটা এভাবে করে ফেললাম। তারপর আরো কিছু ব্যাপার আছে, এগুলো 3টা ক্লাসে আরো পুরো লাইনগুলো ব্যাখ্যা করে বুঝাই দেবো না, বাট আমরা এখন স্লো একটু ফাস্ট আগাই। তারপরে আমরা, আমাদের উত্তর হয়ে গেল। আমাদের উত্তর কোনটা? 2 না 2। এটা ক নম্বর প্রশ্নের উত্তর? 2 28 নম্বর। 28 এর উত্তর 2। তাহলে 28 এর ঘরে পেন্সিল দিয়ে আমি কি লেখা দেবো? রোমান সংখ্যায় 2। আচ্ছা ওকে, বলেন কারো কোনো প্রশ্ন আছে আপনাদের যারা আমাকে শুনতেছেন অনলাইনে? কোশ্চেন? হপফুলি না। এবার আমরা 3 নম্বরে চলে যাব। আচ্ছা
বারে আপনাদেরকে বেশ কিছু বিষয় জানাই। প্রশ্নের উত্তর কোথায় পাবো আমরা? প্রথম না পাইলে যদি হঠাৎ করে টুইস্টার পাই, টুইস্টারটা খেয়াল করব, টুইস্টার লাইনটা খেয়াল করব আমরা, তাই না? বাট ইয়েট হাউএভার এগুলো পাইলে আমরা খেয়াল করব। কারণ হচ্ছে অনেকগুলো কথা বললো, শেখ হাসিনা ইজ এ ভেরি গুড পারসন, শি ইজ লিডিং দ্য কান্ট্রি নাইসলি, রাইট? ওকে, শি হ্যাজ ইমপ্রুভড দ্য লট অফ আওয়ার নেশন, বাট তাহলে বলেন আগে যা বলছে সব বাদ, এই জন্য বাটটা ইম্পর্টেন্ট। এবং আইএসএ টুইস্টার অনেক ইম্পর্টেন্ট, টুইস্টার হাউএভার তা দিয়ে পুরোটাই চেঞ্জ করে দেয়। সি নাম্বারটা পড়ি আমরা। Often, boat business is devolved to committees in order to cope with the workload, which may be more efficient, but can mean that the board as a whole is less involved in fully addressing some of the most important issues. আপনি কি করবেন? ইস্যু নিচে দাগ দেন তো, দেখেন প্রবলেমস, ইম্পর্টেন্টের জায়গায় লিখে রাখেন মেজর, অ্যাড্রেসের জায়গায় লিখে রাখেন সলভ, বুঝছেন? ওকে, হ্যাঁ। এবার আমরা একটু লিস্ট খালামনি কি বলে আবার শুনি। ফার্স্ট লাইন আর লাস্ট লাইন সিনোনিম বা রিলেটেড কিওয়ার্ডস, সিনোনিম থাকবে অথবা কি থাকবে? রিলেটেড কিওয়ার্ডস থাকবে। আচ্ছা, আবার দেখাই আপনারে, আপনার কাজ হচ্ছে গাট ফিলিং এর সাথে যাওয়া, লাইনটা পড়ে ওখানে যেটা যেটা মনে হয় যে সিনোনিম গুলো আছে। ইস্যুস একটা সিনোনিম কি? ইস্যু মানে হলো প্রবলেমস, ইম্পর্টেন্ট মানে কিন্তু মাইনর না, মেজর, ঠিক আছে? অ্যাড্রেস মানে কি? ঠিকানা নাকি সমাধান করা? সমাধান করা। প্রবলেমের জন্য ঠিকানা যায় না, প্রবলেমের জন্য সমাধান করা হয়। এবার আপনার কাজ হলো এখানে দেখেন তো কোনটা সিনোনিম যায় কিনা, পড়েন সবগুলা, আমার ধরেন একটা যাবে। আচ্ছা, ইনভলভের একটা সিনোনিম আছে, ওকে, একটা একটা আছে, বলেন কোন মতে যায়? ওকে, পড়েন সবগুলা, পড়েন আগে একে, হ্যাঁ সবগুলা পড়েন, দেখবেন কোনটা কোনটা দেখছি সিনোনিম মিলে যাচ্ছে। ওকে, হ্যাঁ মিস্টার ইমন, কোনটা মনে হয় উত্তর? ভাইয়া স্যার 6 নাম্বার হ্যাঁ B1 যায়। BI solving major 6 problems. নাম্বার ছয় 6 নম্বর, নাম্বার হ্যাঁ 6 নাম্বার, এটাই বলবেন। ভিআই কেমন যেন আজীব লাগে শুনতে। ওকে, হ্যাঁ আচ্ছা, ভিআই। ওকে, কুল। ওকে, এবার চান আপনারা আরো কিছু বিষয় বুঝাই দিই। Okay, উত্তরটা বাটের পরে আছে, প্রথম লাইনেই বা সেকেন্ড লাইনেই আছে আমাদের। But the board as a whole is less involved মানে কি বলেন তো? এনে দাগ দেন, দেখেন টেক পার্ট, অংশ না, টেক পার্ট, টেক পার্ট, টেক পার্ট, টেক পার্ট। আচ্ছা, এবার আপনি বাটের পর থেকে দাগ দিবেন সবকিছু। বাটের পরে বাক্যের মিনিং বুঝতে হলে আপনাকে সাবজেক্ট আগে বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে দ্য বোর্ড। আচ্ছা, এখানে বোর্ড মানে কি ক্যারম বোর্ড বা আপনার যে চেস এরকম কোনো বোর্ড না, এখানে বোর্ড মানে কি বলেন তো? ডিরেক্টরস, 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 হ্যাঁ বোর্ড, এটা বিজনেস দিয়ে করা। দ্য বোর্ড, দ্য বোর্ড, দ্য বোর্ড, দ্য বোর্ড, দ্য বোর্ড, হ্যাঁ দ্য বোর্ড, দ্য বোর্ড, দ্য বোর্ড। আচ্ছা, এই বোর্ডের একটা ভার্ব আছে, এর ভার্ব কোনটা বলেন? বাকি ভার্ব হলো ইজ, বাকি ভার্ব কোনটা? ইজ, 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 ইজ হলো ভার্ব, ইজ হলো ভার্ব, ইজ হলো ভার্ব। ইনভলভড অ্যাডজেক্টিভ অর্থে ইউজ হয়ে গেছে এখানে। ইনভলভড, লেস ইনভলভড মানে কম অংশ নেয়। বোট অ্যাজ এ হোল, পুরো বোট, ডিরেক্টরসরা টেক পার্ট করে। লেস মানে কি? ইয়েস অর নো বলেন। লেস মানে কি? ইয়েস অর নো, নো মানে নট। ফুলি অ্যাড্রেসিং, বোর্ড আসলে অংশ নেয় না, পুরো বোর্ড অংশ নেয় না। অ্যাজ এ হোল এর মানে কি? মানে হোল, ফুল, অ্যাজ এ হোল, এইটাও একটা ফ্রেজ। আপনার কাজ হলো গণহারে ভোকাবুলারি না মুখস্থ করে কিভাবে মুখস্থ করা, এখানে অ্যাজ এ হোল পাইছি, এখান থেকে অ্যাজ এ হোলের মিনিংটা জেনে নেওয়া, তারপর এই বাক্যটাকে অনেকবার পড়া, তাহলে আপনি ওয়ার্ডের প্রপার ইউজটা করতে পারবেন। As a whole, অ্যাজ আ সিঙ্গেল ইউনিট মানে ইন জেনারেল, ইন জেনারেল, ইন জেনারেল, ইন জেনারেল, সবাই।
in general. As a whole. ঠিক আছে? As a whole. 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 Yes, Mr. সবুজ hand raise করছেন, বলেন। Okay. Fully addressing some of the most important issues. স্যার ইন জেনারেল, জেনারেল মানে তো সবাই না স্যার? বুঝি না ভাই। বললাম জেনারেল শব্দের অর্থ কি সবাই না? হ্যাঁ, in general, সবাই আর কি। সবাই ইন বলতে পারে। জেনারেল মানে in general মানে সবাই বলতে পারে না, in general. in In general, মানে সবাই। in general এটার আরো অনেক মিনিং আছে। in general আমরা তো কনটেক্সট ছাড়া কোনো মিনিং মুখস্থ In করব না। general. generally, as a whole, normally, তার in general মিনিং In কি লিখবেন আমরা? general. দুইটা। ওকে, দুইটা মিনিং। একটা মিনিং কি? generally, normally, as a general rule, usually, mainly. In general, Alexander was a peaceful, তারপরে loving man. generally, in general মানে generally, In general. for real মানে really। তাহলে এমনিতে একটা ভোকাবুলারি মিনিং কোটা আমরা শিখবো না, আমরা হচ্ছে কনটেক্সট দেখে শিখবো, আর বলবো না, কিন্তু ভুল হবে বেশি, কারণ ওটার মিনিং অন্য কিছু হতে পারে আর আরেক জায়গাতে। The boat is less involved. Less involved এটাকে আমরা যদি বাক্য বানাই, বোর্ডের জায়গায় বললাম ডিরেক্টরস, বাক্যটাকে ইজ না বসে ডু নট বসাই দেই। The boats, the directors do not take part in fully addressing এর জায়গায় আমরা বসাই দিই solving some of the most important issues. most important এর জায়গায় আমরা মেজর বললাম, আর ইস্যুস এর জায়গায় কি বললাম? প্রবলেমস। এটা তো দেওয়া আছে। important মানে not all directors take part in solving major problems. It's a risk that not all directors take part in solving major problems. আমাদের উত্তর হয়ে গেছে। গেল আমাদের উত্তরটা। তাহলে আমাদের উত্তর জন্য কয় নম্বরটা গেল? সবাই বললেন জন্য কি জন্য? 6 নম্বরটা। এটা কয় নম্বর প্রশ্নের উত্তর? 29-এর। 29-এর ঘরে আমরা কি করব? এই 29-এর ঘরে কি বসাই দেব? 6, পেন্সিল দিয়ে 6 লিখে দেব। তাহলে আমার আরেকটা প্রশ্নের উত্তর হয়ে গেল। 6 নাম্বার কত? 6 নম্বর বসাই দেব। এবার 6 নম্বর নেক্সট কোশ্চেনে চলে যাই ভাই এবং বোনেরা। আচ্ছা, আমি একটা কঠিন প্যাসেজ বুঝাচ্ছি, এটা বুঝতে আপনার কষ্ট হতে পারে, বাট আপনি এটা নিয়ে হতাশ হবেন না। ওকে, কারণ প্যাসেজটি এমনিতেই অনেক কঠিন। পরের নাম্বারটা দেখি। Radical solution. Radical solution, which may work for some very large companies whose businesses are extensive and complex, is the professional board whose members would work up to 3 or 4 days a week, supported by their own dedicated staff and advisors. এখন আপনি বলতে পারেন স্যার এখানে তো অনেকগুলো বাক্য, আমি তো বাক্যটা মিনিং বুঝি না, তখন কি করব? প্রথমত আপনি স্লোলি সাবজেক্ট ভার্ব ধরে ধরে আগাবেন, মিনিং করবেন, তারপরে এই প্যাসেজগুলো, এই লাইনগুলোকে অনেকবার করে পড়বেন। বোঝা হয়ে গেলে 10 বার, 15 বার, 20 বার মাথায় স্ট্রাকচার ঢুকে যাবে, তখন আপনি লিখতে পারবেন। A radical solution which may work for some very large companies whose businesses are extensive and complex is a professional board whose members would work up to 3 or 4 days a week, supported by their dedicated staff and advisors. গেল আমাদের বাক্যটা। কথা হচ্ছে এখন এই বাক্যের একটা মিনিং আছে, মিনিং বের করতে হলে আমাকে সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে। এখন সাবজেক্ট মানে নাউন, আইএলটিএস এর ভাষায় প্রোনাউনও হতে পারে, বাট আমরা নাউনটাই মূলত ফোকাস করব। এই বাক্যের সাবজেক্ট কোনটা বলেন আগে সবাই? কোনটা সাবজেক্ট? সলিউশন বাক্যের সাবজেক্ট। সলিউশন এর নিচে দাগ দেন, সাবজেক্ট পাশে লিখেন নাউন। এই সলিউশনে একটা ভার্ব আছে, এই সলিউশনে একটা ভার্ব আছে, এই সলিউশনের ভার্ব, রাইট? ওকে, এই সলিউশনের ভার্ব হচ্ছে বহু দূরে আছে, ইজ। বুঝছেন? ওকে, এই সলিউশনের ভার্ব হলো ইজ, আর সলিউশন ইজ। এখন আপনি আমাকে বলতে পারলেন স্যার তাহলে মাঝখানের গুলো কি? দুই ভাবে মাঝখানের গুলোকে আপনি বাদ দিতে পারেন। এক হচ্ছে সলিউশনের পর একটা কমা আছে, কমাটা এক জায়গায় শেষ হয়েছে, কমা শেষ হয়েছে কার পরে গিয়া? তাহলে মাঝখানের অংশগুলো আগে বাদ দিবেন, পড়বেন না, এগুলো আননেসেসারি। মাঝখানে বাক্য বসাই দিছে, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কিছু বাক্য বসাই দিছে, ফ্রেজ বসাইতে পারে, বাক্য বসাইতে পারে, অনেক কিছু বসাইতে পারে। এখানে কি বসাই দিছে? অনেকগুলো বাক্য। A radical solution is a professional board
A radical solution is a professional boat. আচ্ছা, একটা সমাধান। সমাধান কি? Radical solution. Radical, it's a negative connotation. নেগেটিভ একটা কনোটেশন আছে এটার। নেগেটিভ কনোটেশন কি তারপরে এক সময় ব্যাখ্যা করব আমরা। A radical solution is a professional board whose members would work up to 3 or 4 days a week, supported by their dedicated staff and advisors. আচ্ছা ভাই, এক নম্বর সাবজেক্ট সলিউশন, এর নিচে দেখবেন S1। এক নম্বর ভার্ব ইজ, এর নিচে দিবেন V1। এবার 2 নম্বর সাবজেক্ট খুঁজেন, বলেন 2 নম্বর সাবজেক্ট কোনটা? খুব ইজি। 2 নম্বর সাবজেক্টটা রিলেটিভ প্রোনাউন, কোনটা সেটা? which, which এর নিচে দাগ দেন, এটা 2 নম্বর সাবজেক্ট। which এর ভার্ব খুঁজে বের করেন। work, work এর নিচে দাগ দেন, এটা 2 নম্বর ভার্ব। V2, V2 লিখবেন, V2 2 নম্বর ভার্ব। আচ্ছা, এই সমাধানটা হয়তো কাজ করবে কিছু বড় বড় কোম্পানির জন্য। এবার ওই কোম্পানি নিয়ে আরেকটা বাক্য বানাই দিছে, কি আজীব দেখেন। সলিউশনটা কাজ করবে সবার জন্য না, কিছু বড় বড় কোম্পানির জন্য। আবার ওই কোম্পানি নিয়ে একটা বাক্য বানাই দিছে। হুস বিজনেসেস, এখানে একটা সাবজেক্ট আছে, কোনটা সাবজেক্ট বলেন তো? কোনটা সাবজেক্ট? হুস বিজনেসেস কোনটা সাবজেক্ট? আচ্ছা, হুস যে সাবজেক্ট না, এটার ব্যাখ্যাটা কে দিবেন আমারে বলেন? হুস কেন সাবজেক্ট না? তো পসেসিভ ফর্ম। হ্যাঁ, হুস কি কেস? হুস হলো পজিটিভ কেস। পজিটিভ Yes, কেস yes. সাবজেক্ট হয় না, ডাবল পজিটিভ সাবজেক্ট হয়। ঠিক আছে, পজিটিভ কেস কি হয় না? সাবজেক্ট হয় না। পজিটিভ কেস গতকালকে আপনাদেরকে মেবি আমি শিখাই দিছি, আবার আজকে দেখাই দিলাম। হু সাবজেক্ট হতে পারে, হু সাবজেক্ট হওয়ার যোগ্যতা কার? শুধু এখানে শব্দগুলো দেখেন, হু, হোম, হুস, হুস, কোনটা সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে? উপরে সাবজেক্টিভ কেসের নিচে শুধু হু সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে। হোম সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে না, হুস ও সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক আছে, তাহলে আমাদের হুস এটা হলো পজিটিভ কেস, এরপরে নাউন হয়, ওটা সাবজেক্ট হতে পারে পজিটিভ কেসের পরে। ডান। কারো যদি লেখা দরকার হয়, আবারও ছবি তোলা দরকার হয়, আপনি ছোট ছবি তুলে নিতে পারেন। এটা কেসের একটা ছোটখাটো ছবি তোলা আছে, স্ক্রিনশট আপনি দিয়ে নিতে পারেন। ডান। আচ্ছা, কথা হচ্ছে whose businesses are extensive and complex গেল। এবার আমাদের এখানে বিজনেসেস একটা নতুন সাবজেক্ট, এর নিচে দাগ দেবেন আপনি। এটা আমাদের 3 নম্বর সাবজেক্ট, এটা ভার্ব আছে। এই ভার্ব কোনটা? আর, আর হলো ভার্ব। তাহলে 3টা বাক্য অলরেডি হয়ে গেছে। আচ্ছা, মিনিং করতে হলে প্রথম সাবজেক্ট প্রথম ভার্ব, 2 নম্বর সাবজেক্ট 2 নম্বর ভার্ব, 3 নম্বর সাবজেক্ট 3 নম্বর ভার্ব, এইভাবে আপনি আগাবেন, তাহলে আপনার মিনিংটা ইজিলি বের করতে পারবেন আপনি। A radical solution is a professional board. সমাধান কোন জায়গায়? নরমাল বোর্ড নাকি প্রফেশনাল বোর্ড? উত্তর কি প্রফেশনাল বোর্ড। এবার ওই প্রফেশনাল বোর্ড নিয়ে যদি বাক্য বলতে চাই, তাহলে প্রফেশনাল বোর্ডের পাশে কমা দিয়ে বাক্য বানাই দেব, প্রফেশনাল বোর্ড। আবার একটা পজিটিভ কেস আছে, হুজ মেম্বার্স, এখানে একটা সাবজেক্ট আছে, কোনটা বলেন? মেম্বার্স, মেম্বার্স। এই হুজ মেম্বার্স বলতে কার মেম্বার? প্রফেশনাল বোর্ডের মেম্বার। এটা আমার 4 নম্বর সাবজেক্ট। এর একটা ভার্ব আছে, এর ভার্ব কোনটা বলেন? ওয়ার্ক, 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 ওয়ার্ক হলো ভার্ব। প্রফেশনাল বোর্ডের মেম্বাররা কাজ করবে কয়দিন? কাজ করবে সপ্তাহে কয়দিন কাজ করবে? 3 or 4 days a week, এক সপ্তাহে 3 থেকে 4 দিন কাজ করবে। আরো একটা বাক্য ছিল, কিন্তু লেখক বাক্য বানায় নাই, শুধু ফ্রেজ বানাই দিছে। আরো 2টা শব্দ মিসিং আছে এখানে। ওকে, হু উইল বি সাপোর্টেড বাই। ঠিক আছে, মেম্বার্স এর পরে আরেকটা বাক্য কি ছিল এখানে? হু উইল বি সাপোর্টেড বাই। হু উইল বি এই দুইটা কেটে দিছে, শুধু সাপোর্টেড বাই লিখে দিছে। এটা তখন ফ্রেজ বানাই দিছে, নাহলে এটা বাক্য হয়ে যেত। এটা ফ্রেজ, এটা ফ্রেজ হয়ে গেল একটা। ওকে, তা না আমাদের ভালো। আমার কাজ হচ্ছে বাক্যের প্রত্যেকটা সাবজেক্ট আর প্রত্যেকটা ভার্ব ধরে মিনিং বের করা। আর রেডিক্যাল সলিউশন ইজ প্রফেশনাল বোর্ড। একটা সমাধানের নাম কি? লাইন প্রফেশনাল বোর্ড, বোর্ড, প্রফেশনাল বোর্ড। আচ্ছা, বোর্ডটা একটা একটা বৈপ্লবিক সমাধান হলো প্রফেশনাল বোর্ড, প্রফেশনাল বোর্ড, এটা প্ল্যান। আচ্ছা, ভালো কথা। সলিউশন মানে প্রপোজাল, র্যাডিক্যাল মানে বিগ চেঞ্জেস। এবার আপনি র্যাডিক্যাল নিচে লিখে রাখেন বিগ চেঞ্জ। র্যাডিক্যাল মানে হলো বিগ চেঞ্জ। সলিউশন, সলিউশনের পাশে আপনি লিখে রাখেন প্ল্যান, প্রপোজাল, প্ল্যান, প্রপোজাল,
প্ল্যান অর প্রপোজাল। এবার বলেন আ র্যাডিক্যাল সলিউশন এর পরিবর্তে কি লেখা যায়? আ বিগ প্রপোজাল টু চেঞ্জ। আচ্ছা, এই চেঞ্জটা কোথায় হবে? আমাদের বাংলাদেশে নাকি বোর্ডের অপারেশনে? বলেন কোন জায়গায় হবে? কেমন ধরনের বোর্ড আনবো আমরা? নর্মাল বোর্ড না প্রফেশনাল বোর্ড? প্রফেশনাল। আচ্ছা, ওইখানে প্রফেশনাল বোর্ডের লোকগুলো সপ্তাহে কয়দিন কাজ করবে? প্রফেশনাল বোর্ড না, সপ্তাহে 3 থেকে 4 দিন, ফুল টাইম জবও করবে না। আচ্ছা না, ওকে, র্যাডিক্যাল সলিউশন, আ বিগ প্রপোজাল টু চেঞ্জ। তাহলে এবার আমরা দেখি আরো কিছু কয়েকবার বাক্যে সাবজেক্ট ধরি। আর র্যাডিক্যাল সলিউশন, একটা র্যাডিক্যাল মানে হলো বিগ চেঞ্জ, হিউজ। র্যাডিক্যাল মানে হিউজ, র্যাডিক্যাল। সলিউশন মানে হলো প্রপোজাল। আর র্যাডিক্যাল সলিউশন মানে হচ্ছে a big proposal to change. Radical মানে হলো big change, solution মানে proposal, okay? A big proposal to change. এবার দেখেন আমরা এই চেঞ্জটা আসবে আসবে কোথায়? আমাদের বাংলাদেশে না আসবে বোর্ড নিয়ে? কোথায় আসবে বলেন, সবাই বলেন কোথায় প্রবলেম সমাধানটা আসবে? বোর্ড। এবার ওই বোর্ডের স্ট্রাকচার কেমন হবে? বোর্ডের মেম্বাররা কাজ করবে সপ্তাহে কয়দিন? 4 থেকে 5 দিন, 3 থেকে 4 দিন, ভালো কথা, 3 থেকে 4 দিন। আবার ওই বোর্ড মেম্বাররা অন্যান্য স্টাফ অ্যাডভাইজার দিয়ে সাপোর্টেড হবে না, নাকি হবে? হবে। র্যাডিক্যাল অ্যাপ্রোচ, র্যাডিক্যাল সলিউশন, আমাদের প্রথম যে ওয়ার্ডটা দিয়ে র্যাডিক্যাল সলিউশন। আর এখানে বোর্ডের কথা বলা আছে, প্রফেশনাল বোর্ড। বোর্ডের মেম্বাররা 3 থেকে 4 দিন কাজ করবে, তাদের আবার কিছু ডেডিকেটেড স্টাফ থাকবে, অ্যাডভাইজার থাকবে, ভালো কথা। আমার কাজ হলো এখন দেখবো কোন সিনোনিম ম্যাচ করে কিনা, কারণ লিজ খালামনি বলতেছে যে সিনোনিম থাকবে, রিলেটেড কিওয়ার্ড থাকবে ইন দ্য হেডিং টাইটেল। চলেন আমরা দেখি কোনো সিনোনিম আছে কিনা। পড়েন, কোনো ভাবে যাবে কেমন? ভাইয়া লাস্টেটা A proposal to change the way the board হ্যাঁ, প্রপোজাল টু চেঞ্জ দ্য ওয়ে দ্য বোর্ড কি করে বলেন তো? operators. অপারেটস। বোর্ডের অপারেশনটা কেমন হবে? সপ্তাহে কয়দিন? ওকে, 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন। এটা কি সবার জন্য কাজ করবে না বড় বড় কোম্পানির জন্য কাজ করবে? বড় 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 company। বড় বড় কোম্পানি। বড় কোম্পানির জন্য কাজ করবে। এটা মাঝখানে দেওয়া হয়েছিল, ওকে, হ্যাঁ। হুইচ মে ওয়ার্ক ফর সাম ভেরি লার্জ কোম্পানি, বড় কোম্পানির জন্য কাজ করবে। কোন বড় কোম্পানি? যাদের ব্যবসাগুলো ছোট নাকি ব্যাপক? ব্যাপক। আর কেমন? ব্যাপক। কমপ্লেক্স। ওই বাক্যগুলো হলো অ্যাসোসিয়েট বাক্য। আপনি হচ্ছে মেইন বাক্য ধরে আগাবেন, তাহলে আপনার জন্য উত্তর হয়ে যাবে। অ্যাসোসিয়েট বাক্যটা অনেক সময় না পড়েই উত্তর পারা যায়, লিটারালি তাই পারা যায়। একটু কঠিন ছিল, বাট দ্যাটস ওকে টু। সিনোনিম ছিল আমাদের। পরেরটায় চলে যাই আমরা। এই নম্বরটা খুব ইজি, বুঝছো নাকি? লিটারালি যথেষ্ট পরিমাণে ইজি। One of the main criticisms of boards and their directors is that they do not focus sufficiently on longer-term matters of strategy, sustainability, and governance, but instead, seriously পড়তে হবে, concentrate too much on short-term financial metrics. এই লাইনটা আমরা পড়বো। প্রথম লাইনে উত্তর না পাইলে লাস্টের লাইনে চলে যাব। আগে প্রথম লাইনে মিনিংটা বুঝি, আশা করি আমাদের উত্তর হয়তো পেয়ে যাব আমরা। One of the main criticisms of boards and their directors is that they do not focus sufficiently on longer-term matters, sustainability, and governance, but instead, কি করে তারা? Sustainability আগে কমা আছে, governance, but instead concentrate on, মানে হলো focus on, okay? Concentrate on short-term financial metrics. ভালো কথা, metrics। আমি এই বাক্যটা লিখছি আপনার জন্য। আচ্ছা, এখন আমরা বাক্য কটা আগে দেখি। One of the main criticisms of boards and their directors is that they do not focus sufficiently on longer-term matters, sustainability and governance, but instead concentrate too much on short-term financial metrics. বলেন বাক্য কটা এখানে? সুযোগ দিই আপনাদের, চেষ্টা করেন। আবিদ রহমান আপু, আহমেদ নাহিদ, আলভি রাসেল, চেষ্টা করেন। বাক্য কটা? এফআরজে, বাক্য কটা বলেন ওকে? দুইটা স্যার। হ্যাঁ, বাক্য দুইটা। মাশাআল্লাহ, ভালো করছেন ওকে। বাক্য এখানে দুইটা, ইন্টারেস্টিং ওকে, পেরে গেছেন, বুঝছেন ওকে। বাক্য এখানে দুইটা বাক্য মানে হলো এখানে একটা প্রথম সাবজেক্ট, প্রথম ভার্ব। আগে আমরা সাবজেক্ট খুঁজি। বলেন তো সাবজেক্ট কোনটা? প্রথম সাবজেক্টটা কোনটা? ক্রিটিসিজমস যদি মনে হয়, ক্রিটিসিজমস এর আগে দেখেন মেইনের আগে দেখেন দার আগে কি আছে? অফ হলো প্রিপোজিশন পরে তো সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোনটা বলেন? 1।
ওয়ানের ভার্ব খুঁজতে হবে। ওয়ানের ভার্ব কোনটা? ইজ। ইজ পেয়ে গেলাম আমরা। ওয়ান ইজ ওয়ান অফ দ্য মেন ক্রিটিসিজম, অনেকগুলো সমালোচনার মধ্যে একটা হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর, এরকম। হুম? বড় বড় সমালোচনাগুলো, তাই না? কি নিয়ে সমালোচনা? বোর্ড আর তার ডিরেক্টর। বোর্ড আর ডিরেক্টর মানে বলেন কোম্পানি বা বোর্ড। কোম্পানির সমালোচনা, মেন সমালোচনা একটা নাকি ক্রিটিসিজম বলছে অনেকগুলো? বলেন। অনেকগুলোর মধ্যে এখানে কটা নিয়ে বলতেছে? 5টা 6টা না একটা? কটা নিয়ে বলেন? একটা। তাহলে ওয়ান ক্রিটিসিজম ইজ একটা বাক্য ব্যবহার করবো আমরা। ওয়ান ক্রিটিসিজম ইজ আমাদের মিনিং হয়ে যাবে ওয়ান অফ দ্য মেইন ক্রিটিসিজমস ইজ, এভাবে পড়বো আমরা। একটা সমালোচনা হলো, একটা বাক্য শেষ। এবার ওয়ান এবং ভার্বের মাঝখানে সমালোচনাটা কার? ওয়ান কিসের? ওয়ান অফ দিয়ে বসাইছে। হ্যাঁ ডক্টর রিয়া বলে ফেলো। ভাইয়া আমি ডক্টর না। ভাইয়া এখানে যে দুইটা আছে, সেন্টেন্স আছে, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু আমি ভাবছিলাম যে ক্রিটিসিজমটা হবে সাবজেক্ট। তাহলে ক্রিটিসিজম কেন সাবজেক্ট এখন এখন তো আপনি ব্যাখ্যা বলে করলাম। দিলেন, তাই তো জানলাম। তাহলে এভাবে আমরা হ্যাঁ প্রতিদিন পাশে করলেন, লিখে রাখবা, কিন্তু লিখে রাখবা। ধরেন এটা। বলো আপু। আচ্ছা পাশে লিখে রাখবা সব সময়, হ্যাঁ, কথাগুলো। বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে আপু, আল্লাহ হাফেজ। One of the main criticisms of both and their directors is that দিয়ে বাক্য শুরু। এটা কিন্তু আইএলটিএস এর রাইটিং এর লিজের খুব পছন্দের বাক্য। One of the main advantages, আচ্ছা নাকি এভাবে সে লেখে। One of the main disadvantages, one of the main benefits, তারপর আবার অফ দেয়, এই ধরনের কথাবার্তা লিখে, লেখার পরে তারপর লিখে ইজ। ওকে, ভালো, এটা ইংলিশ লেখা একটা স্টাইল। ইজ দ্যাট দে হলো আমার নতুন সাবজেক্ট, সাবজেক্ট নাম্বার 2। দে 2 নম্বর সাবজেক্ট। এর ভার্ব আছে, এর ভার্ব অ্যাকচুয়ালি দুইটা। এর ভার্ব দুটো খুঁজে বের করেন, দুটা ভার্ব খুঁজে বের করেন। ভার্ব দুটো কি কি সই করতে পারবেন? ওকে, হ্যাঁ দেখি রিয়া পারো কিনা। আগে রিয়াকে জিজ্ঞাসা করি, না পারলে সৈকত বলেন এখন। রিয়া বলো ভার্ব দুটো কি কি? ভাইয়া ভার্ব হচ্ছে একটা ইজ, প্রথম এই যে দে যেটা দে দে সেটা। দে ওই আমি দে এর ভার্ব খুঁজে বের করো। দে 2 নম্বর ভার্ব খুঁজে বের করো। দে আচ্ছা এর ভার্ব দিয়ে দুইটা, দে এর ভার্ব দুইটা খুঁজে বের করো আগে তুমি। আচ্ছা খুঁজে দের ভার্ব হচ্ছে একটা হচ্ছে এই যে দে ডু। আচ্ছা সৈকত বলো, সৈকত বলো, সৈকত বলো, সৈকত। ডু নট ফোকাস একটা কনসেন্ট্রেট। ফোকাস আর হ্যাঁ এটা গভর্নেন্স। হচ্ছে কনসেন্ট্রেট, একটা কনসেন্ট্রেট। গভর্নেন্স তো নাউন রে ভাই, গভর্নেন্স তো নাউন, গভর্ন হলো ভার্ব। ভাইয়া একটা ডোন্ট আর একটা ডু নট কনসেন্ট্রেট। ফোকাস, না আপু, এই যে ফোকাস, এটা হলো ফোকাস, এটা হলো কনসেন্ট্রেট। হ্যাঁ এই হচ্ছে ভার্ব। হ্যাঁ তাহলে আপনি এখানে সাবজেক্ট, গভর্নেন্স মানে কি ভাইয়া? গভর্নেন্স গভর্নেন্স মানে মানে, শাসন না? গভর্নেন্স মানে হচ্ছে কোম্পানি কিভাবে পরিচালিত হয় সেটা। আচ্ছা আচ্ছা। গভর্নিং বডি কলেজে হুম হুম ছিল, তাই না? আছে কলেজে বা হুম। ইউনিভার্সিটি, যেখানেই হোক আমাদের, গভর্নিং বডি, হ্যাঁ। কলেজে বা হাই স্কুলে, যেটাই হোক আমাদের। গভর্নেন্স মানে কিভাবে সবকিছু পরিচালিত হয়, নিয়ন্ত্রণ অর্থে ইউজ করে তারা গভর্নেন্স শব্দটা। ওকে আচ্ছা, দেই, এখন দেই এর নিচে দাগ দেন। দে মানে হলো বোর্ড আর ডিরেক্টররা। দে নিচে দাগ দেন। দে মানে কে? বোর্ড আর ডিরেক্টররা। বোর্ড আর ডিরেক্টররা ফোকাস করে নাকি করে না? উত্তর হলো করে না। সাফিসিয়েন্টলি মানে কি? ইনাফ, পর্যাপ্ত পরিমাণে ফোকাস করে না। ফোকাসের সাথে অন হয়, ফোকাস এবং অন, ফোকাস এবং অন নিচে দাগ দেন। ফোকাস এবং অনের মাঝখানে কি ঢুকাই দিছে? সাফিসিয়েন্টলি ঢুকাই দিছে। ঠিক আছে, এটা লেখার একটা ওয়ে। I don't believe you, I don't really believe you, ওরকম। do not focus on, ওকে, হ্যাঁ তাই না? ওকে, you are focusing on, you are properly focusing on, মাঝখানে প্রপারলি বসাই দেওয়া। তাহলে বোর্ড আর ডিরেক্টররা ফোকাস করে না, কোথায় করে না ফোকাসটা বলেন? লং টার্ম ম্যাটার্স। এবার অনের নিচে দাগ দেন। অন হলো প্রিপোজিশনের পর অবজেক্ট বসে। সুন্দর করে বলেন, প্রিপোজিশনের পর অবজেক্ট বসে। অবজেক্ট এখানে কয়টা? অবজেক্ট কয়টা বলেন ওকে? অবজেক্ট এখানে খুঁজে বের করেন। অবজেক্ট কয়টা বলেন ওকে? তুলি আপু বলেন অবজেক্ট কয়টা? অবজেক্ট কয়টা বলেন ওকে? অবজেক্ট অনের পরে অবজেক্ট কয়টা?
কথা বলার স্যার আছে? দুইটা স্যার। দুইটা না? দুইটা বলো স্যার। দুইটা কি কি? অন লং টার্ম ম্যাটার্স আর শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স। না আপু হলো না। লং টার্ম ম্যাটার্স, কমা, সাস্টেনেবিলিটি, ও আর আচ্ছা একটা And কোনটা? গভর্নেন্স। ভাবে এগুলোর উপরে তারা ফোকাসই করে না। বোর্ড আর ডিরেক্টররা লং টার্ম তিনটা জিনিসের উপর ফোকাস করে না। সেই তিনটা জিনিস কি কি? লং টার্ম ম্যাটার্স, লং টার্ম সাস্টেনেবিলিটি, কোম্পানি দীর্ঘদিন টিকে থাকবে, এটা নিয়েও তারা সজাগ না। আর লং টার্ম কিভাবে হ্যাঁ ওটাকে স্যার। ভালোভাবে পরিচালনা করা যায়, গভর্ন করা যায়, সেটা তো তারা কি করে না, ফোকাস করে না। ওগুলো কি শর্ট টার্ম নাকি লং টার্ম বলেন? লঙ্গার টার্ম। তাহলে সমালোচনাটা কোথায়? তারা চিন্তা করে, তারা লং টার্ম চিন্তা করে না, বরঞ্চ তারা কিভাবে চিন্তা করে, ইনস্টেড ফোকাস করে কোন জায়গায় বলেন? একবার ফোকাস, দুইবার ফোকাস না দিয়ে এখানে কি দিছে? কনসেন্ট্রেট। তারা কনসেন্ট্রেট করে টু মাচ, টু মাচ, টু মাচ। শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে লেখা রাখেন সংখ্যা, ফাইন্যান্সিয়াল নাম্বারস, নাম্বারস, ম্যাট্রিক্স মানে হলো সংখ্যা। তারা কোম্পানি লাভ করলো কতটুকু শর্ট টার্মে ওটাই দেখে, কারণ শর্ট টার্ম লাভের উপরে তার বোনাস ডিপেন্ড করে। ভালো, তাহলে আমরা এখন বলি বোর্ড কি বলেন, লং টার্ম চিন্তা করে নাকি করে না? করে না। আচ্ছা, তাই না? ওয়ান অফ দ্য মেইন ক্রিটিসিজম, তাহলে ওয়ান অফ দ্য মেইন ক্রিটিসিজম মানে কি? প্রবলেমটা কার? আমার, আপনার না? বোর্ড। বোর্ড হ্যাজ আ প্রবলেম। আচ্ছা, দে ডু নট ফোকাস সাফিসিয়েন্টলি অন লঙ্গার টার্ম ম্যাটার্স। আচ্ছা, তাই না? ফোকাসের জায়গায় লুক বলি আমরা, ডু নট লুক ফার ইনাফ আহেড, সামনের দিকে খুব একটা তাকায় না, তাই না? ওকে, ভালো কথা। এবার আমার কাজ হলো লিজের দিকে আবার একটু চোখ বোলানো। সিনোনিম বা রিলেটেড প্যারাফ্রেজ থাকবে, দেখি কোনো সিনোনিম আছে কিনা এখানে। আশা করি পাবেন। ওকে, disputes over financial arrangements regarding senior managers, না। The impact on, না। The possible need for fundamental change in every area of business, তাও না। Many external bodies তো হয়ে গেল, falling number of board members with broad enough experience, তাও না। Is that not all directors take part in solving major problems, no। Boards not looking far enough ahead, আমাদের উত্তর এটা। আচ্ছা, এটা কি বাক্য না ফ্রেজ? এটা ফ্রেজ। এখানে সাবজেক্ট আছে কিন্তু কি নাই, কোনো ভার্ব নাই। ভার্ব ভার্ব নাই। বানাইতে হলে কি দিয়ে দিত? বোর্ডসের পরে কোন শব্দ দিলে ভার্ব হয়ে যেত, বাক্যটা হয়ে যেত? কোন শব্দ দিলে বলেন বোর্ডসের পরে? ও was আর and দুই দিনে হয়ে যেত আর না স্যার, বোর্ড were বোর্ডস বোর্ড আর আর নট যেটা লুকিং, আর এটা নট লেখা যেত, অথবা লেখা যেত ডু নট লুক। ডু নট, জি স্যার। ডু নট লুক অথবা আর নট লুকিং। আর নট, ভাইয়া আর নট দিলেও হইতো। এখানে তো বোর্ডসটা তো ইয়ে আছে না, প্লুরালে তো আছে, জন্য আর এখানে আর বসাবো আমরা। দিতে হবে। এখন দেখো আপু, এখানে আইনজি হুম। আকারে আছে। বোট নট লুক ভাল লাগে না, বোট নট লুকিং। বাক্যগুলো দেখো, প্রত্যেকটা বাক্যই প্যাসেজে সিম্পল টেন্সে দেওয়া, কন্টিনিউয়াসে কম দেওয়া। দেওয়া যেতে পারে, এটাকে কন্টিনিউয়াস দিলে কোনো প্রবলেম নাই, দুইটাই যায়। বোর্ড গুলো দেখছে না, দেখে না, দুটাই মোরলেস যায় এখানে। ওকে, ফার ইনাফ। সবগুলো সিনোনিম দিয়ে উত্তর ম্যাচ করবে। যদি বুঝতে পারেন, কতটুকু বুঝতে পারেন আমি জানি না, তারপর আমি আপনাদেরকে এগুলো দিয়ে দেবো না, আপনারা বাসায় দেখে দেখে পড়বেন। সাফিসিয়েন্টলি উপরে দেওয়া আছে। ওকে, সাফিসিয়েন্টলি, সাফিসিয়েন্টলির পরিবর্তে প্রশ্নে কোন শব্দটা দেওয়া আছে বলেন? ফার ইনাফ। আর লঙ্গার টার্ম ম্যাটার্স এর পরিবর্তে কোন শব্দটা দেওয়া আছে বলেন? আহেড, আহেড, আহেড। বোর্ডস নট লুকিং ফার ইনাফ আহেড, এই হলো আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম, উত্তর হচ্ছে গিয়ে 7। ক নম্বর প্রশ্নের উত্তর 7 আমরা তাও পেয়ে গেলাম। 31 নম্বর, তাহলে 31-এর ঘরে রাইট, ওকে, 31 7 লিখে দিব পেন্সিল দিয়ে। done। আমাদের একটা কারেক্ট উত্তর হয়ে যাবে। পরেরটাও খুব সহজ। আমরা পরেরটা একটু পড়বো, তারপর আমরা একটা ব্রেক নেবো হোপফুলি। Compensation for chief executives has become a combat zone, আর পড়ার প্রয়োজন হয় না, বুঝছেন? এতটুকু পড়লে উত্তর হয়ে যায়। Compensation for chief executives has become a combat zone where pitched battles between investors, management, and board members are fought, often behind closed doors, but increasingly frequently in the full glare of press attention. এত না পড়লেও আমার হয়। আচ্ছা, এখানে একটা উচ্চারণ শিখি আমরা। চলো, FOUGHT। আপনি জানেন ফট, কিন্তু উচ্চারণটা ফুট। Fought, ফোর্ট, fought, ফোর্ট, fought,
fought, fought fought, okay fought, fought, মুখ গোল হয়ে যাবে fought, আপনি গোল করে উচ্চারণটা দেখেন fought, এই দেখেন মুখটা গোল হয়ে যায় খেয়াল করেন একটু fought, গোল হয়ে যায় আর স্লো করে দিই আপনারা fought, মুখটা গোল গোল হয়ে যায় সার্কেল হয়ে যায় fought, fought 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 fought, okay compensation for chief executives has become a combat zone where pitched battles between investors a pitched battles এটা metaphorical literal অর্থ ইউজ হয়নি এখানে হ্যাঁ যুদ্ধ করে কোম্পানির বড় বড় ব্যক্তিবর্গ যুদ্ধ করে এখানে যুদ্ধ করে তারা কিন্তু ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করে না it's metaphorical pitched battles between investors management and board members are fought এখন এখানে বাক্য কয়টা খুব ইজি বাক্য পারবেন কয়টা বাক্য বলেন তো 3টা 4টা 6টা 5টা বলেন কয়টা বাক্য এখানে জি পারবেন বলেন ওকে কয়টা বাক্য ভাইয়া 3টা মনে হচ্ছে 3টা বাক্য মনে হচ্ছে না ওকে আগে ট্রাই করেন আপু দুইটা হ্যাঁ 2টা বাক্য ঠিক আছে দুইটা 2টা বাবু আপু বলো প্রথম হ্যাঁ ভাই প্রথম সাবজেক্ট কোনটা প্রথম সাবজেক্ট কোনটা চিফ নাকি এক্সিকিউটিভস কোনটা কম্পেনসেশন কম্পেনসেশন হলো সাবজেক্ট ব্যাস ঠিক আছে কম্পেনসেশন হলো সাবজেক্ট ভালো ওকে কম্পেনসেশন এর ভার্ব কোনটা কম্পেনসেশন হ্যাজ কিন্তু ভার্ব না ভার্ব হচ্ছে বিকাম হ্যাজ কেন ইউজ হয়েছে পারফেক্ট বোঝানোর জন্য she has played ভার্ব কোনটা প্লে হ্যাজ হচ্ছে পারফেক্টের জন্য ইউজ হয় হ্যাজ এর মিনিং নাই এখানে played okay compensation has become a combat zone তা না আমাদের আচ্ছা কম্পেনসেশন মানে কি বলেন তো আপনি কোম্পানিতে জব করলেন আপনার কম্পেনসেশন মানে কি বেতন ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টস ভালো কথা চিফ এক্সিকিউটিভস মানে কি সবথেকে কম পজিশনে যারা আছে নাকি সিনিয়র ম্যানেজারদের বেতন কত হবে কম্পেনসেশন এবার বাকি মিনিং করি আমরা হ্যাজ বিকাম আ কমব্যাট জোন কম্পেনসেশন কত দেব এটা হয়ে গেছে একটা কি বলেন যুদ্ধক্ষেত্র কমব্যাট জোন এটা খুব শান্তির জায়গা না যুদ্ধক্ষেত্র বলে নাকি যুদ্ধক্ষেত্র ওকে ভালো কথা ভালো একটা বাক্য শেষ হয় pitched battles একটা নতুন ভোকাবুলারি এই যে pitched battles এর মানে কি কেমন নতুন ভোকাবুলারি আপনি এখানে পাইছেন তখন পিচ ব্যাটলের মিনিং মুখস্থ করবেন এই লাইনটা দেখে এমনিতে বই দেখে মুখস্থ করলে আপনার শুধু বুঝছেন ওকে কাজ হয় না বুঝছেন ওকে এভাবে ভোকাবুলারি মুখস্থ করে কোনোভাবেই হয় না pitched battle, skirmish বলে a battle in which the time and place are determined beforehand আগে থেকে যেখানে এমন একটা যুদ্ধ এমন একটা দ্বন্দ্ব যেখানে আগে থেকে টাইম এবং প্লেস ডিটারমাইন করা থাকে তাই না কোম্পানি চিফ এক্সিকিউটিভ বোর্ড অফ ডিরেক্টর সবাই মিটিং করে কি করে তর্ক করে অমুক করে ওটারে কি বলা হয়েছে পিচ ব্যাটলের সাথে তুলনা করা হয়েছে তারা কিন্তু যুদ্ধ করে না ইটস আ মেটাফরিক্যাল নট লিটারাল pitched battle, অ্যাপ্লাই প্রসিজার pitched battle, pitched battle, skirmish okay skirmish pitched battle, that's pitched battle যুদ্ধ হচ্ছে হ্যাঁ pitched battle কিন্তু এটা মেটাফরিক্যাল ওয়ার্ড pitched battles হলো সাবজেক্ট 2 নম্বর এর ভার্ব আছে এর ভার্ব খুঁজে বের করেন battles এর ভার্ব আর ফোর্ট যুদ্ধ হয় দ্বন্দ্ব হয় কার মাঝে দ্বন্দ্ব হয় বিটুইন দিয়ে বলে দেওয়া আছে ইনভেস্টার্স ম্যানেজমেন্ট আর কোনটা বলেন না কেন ইনভেস্টার্স ম্যানেজমেন্ট এন্ড বোর্ড মেম্বার্স আর ফোর্ট এদের মধ্যে যুদ্ধ হয় আর ফোর্ট তাই না ব্যাটলস আর ফোর্ট সাবজেক্ট কোনটা বলেন ব্যাটলস আর ফোর্ট এটা কি এগ্রি করে নাকি তারা তর্ক করে বলেন তর্ক ইংরেজি কি ডিসপিউটস আর কম্পেনসেশনের সিনোনিম কি কম্পেনসেশন মানে হলো ক্ষতিপূরণ টাকা পয়সা দেওয়া ওর কয় টাকা বেতন পাবে সে রাইট সিনিয়র এক্সিকিউটিভরা সিইওরা বহুত টাকা ইনকাম করে এটা নিয়ে প্রচুর দ্বন্দ্ব হয়
ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয়, আমেরিকাতে অনেক, বাট স্টিল দ্য প্রবলেম পারসিস্ট। আপনার কাজ হলো লিজের পরামর্শটা মেনে চলা। লিজ বলতেছে সিনোনিম পাবেন বা রিলেটেড কিওয়ার্ড পাবেন প্রথম লাইন পড়লেই, তো চাই না রিলেটেড, আমরা দেখি সিনোনিম পাই কিনা, কোথাও না কোথাও আমরা পেয়ে যাবো, বুঝছেন? ওকে, দেওয়া থাকবে, বলেন ক নাম্বারটা যায়। Disputes over financial arrangements regarding, এখানে রিগার্ডিং এর মানে বলেন কেউ একজন, রিগার্ডিং মানে বলেন কেউ একজন, রিগার্ডিং মানে বলেন, পারবে না? রিগার্ডিং মানে কি বলেন? About স্যার About রিগার্ড মানে হলো about, ওকে, মানে হচ্ছে about আর ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টস মানে হলো কম্পেনসেশনস। আর সিনিয়র ম্যানেজার্স মানে কি? চিফ এক্সিকিউটিভ। executive. আর ব্যাটলস আর ফোর্ট, এটার executive পরিবর্তে কি দেওয়া আছে? ডিসপিউটস। disputes about আচ্ছা, একটা হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম, বা একটা পরে ব্যাখ্যা করবো। অনেকখানি ক্লাস নিছি, আমি একটু রেস্ট নেই, 8:30 বাজে আবার শুরু করবো আপনাদের সাথে।